আমি ইন্টারভিউ দিতে গেছিলাম, তার সাথে আরও কয়েকজন ছিল আমার সাথে ক্যান্ডিডেটস, ওরা বিটেক এমটেক করা ছিল একদম, আর সবাই বসে আছে বিটেক। ইভেন আমি ওদের সিভিও দেখেছিলাম যে ওদের মানে 90 আপ সব ম্যাথামেটিক্স নাম্বারস আছে। আমি দেখে তো আমি হয়েছিল যে এরা তো নিয়ে বেরিয়ে যাবে, আমার নেই এটা। বাট যেটা আমি করেছিলাম ওরা করতে পারেনি সেই ইন্টারভিউতে। লাস্ট কোম্পানিতে আমার যা প্যাকেজ ছিল সেটা মানে ইন্ডিয়াতে সবার কাছে একটা ড্রিম। 70-80 লাখ টাকা হবে। কত ছিল? রিমোট ওয়ার্ক আমি নিজেও করেছি, আমি বলছি ইটস ওয়ান অফ দ্য টাফেস্ট থিংস টু ক্র্যাক। একদম। তার কারণ হচ্ছে যদি আমার কলকাতায় হায়ারিং হয়, একটা জব অ্যাপ্লিকেশনের জন্য 1000 জন অ্যাপ্লাই করতে পারে। দেখ তুই যাই করে নিস, যতই খাটিস, যতই যা করিস, যতই স্বপ্ন থাকুক, যতই তুই আলাদা হয়ে যাস অন্যদের থেকে, ছোটবেলা থেকে নিজের ইচ্ছায় যাওয়া ক্লাস করতে যাচ্ছিস, প্যারেন্টসের সাপোর্ট বিশাল ম্যাটার করে ভাই। আমি একটা টাইমে গিয়ে ধাক্কা খেয়েছিলাম এমন যে আমি লিটারেলি লাস্ট যতই আমি শিখেছি সব কিছুই মনে হচ্ছিল যেন ভুল শিখেছি। ওইটা একটা খুব বড় ধাক্কা ছিল সেই টাইমে। আর ওখান থেকে ওভারকাম করার জন্য আমি আরো বেশি পুশ করি। ফার্স্ট স্যালারি কত ছিল প্রথম? 7,000। 5 বছরের গল্প, আজকে 1 কোটি টাকা। আমি এটাকে রাদার পজিটিভলি নিয়েছি। তো আমি মনে করি ওখানে যদি আমার খারাপ না লাগতো না ওই টাইমটা, তাহলে আমি এত দূর এগোতে পারতাম না। ওই একটা কমফর্ট জোনেই থেকে যেত। There are a lot of ways to be something in life. একদম। Shortcut is not one of them. একদমই না। এটা তুই খুব ভালোভাবে বুঝতে পেরেছিস। একদম। সবসময় তুই খাটায় বিশ্বাস করতিস। Hi, আমি সৈয়দ সাব্বির সানি, senior software developer. I have been working in various software organizations, product based ও service based ও। ফার্স্ট পেনি টক শো এর এটা প্রথম এপিসোড, আমাদের একটু ভুলভ্রান্তি থাকবে। এইটার প্রথম উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মনে হয় সমাজে যে আনএমপ্লয়মেন্ট একটা বিশাল বড় মহামারীর মতো ছড়িয়ে গিয়েছে। আমরা অবশ্যই সেটা সেভিয়ার হতে চাই না, বাট যেহেতু ইন্ডাস্ট্রিতে আছি, কর্পোরেট ওয়ার্ল্ড নিয়ে অনেক ভুলভাল তথ্য যেন মনে হয় যে রয়েছে বাইরে, মানুষ এনাফ জানে না, এনাফ আইডিয়া নেই বলে মনে হয়। যদি তারা ভালো জানতে পারে তাহলে হয়তো বেটার এমপ্লয়মেন্ট হবে। সেই সব নিয়েই আমরা আসবো একের পর এক টক শো, একটার পর একটা খুব ভালো গেস্টদের নিয়ে আসবো। আমার সফটওয়্যার ডেভেলপমেন্টের অনেক এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আমি অন্যান্য যে রিলেটেড ইন্ডাস্ট্রি যেগুলো ডিজিটাল মার্কেটিং, সেলস বলতেই অনেকে খারাপ শোনে, কিন্তু কতটা রিওয়ার্ডিং এটা অনেকে জানে না। তো আস্তে আস্তে সেগুলো নিয়ে কথা বলবো। আজকে যাকে নিয়ে কথা বলছি সে হচ্ছে আমার খুব ক্লোজ একজন। আমি এর সঙ্গে আমার একটা প্রিভিয়াস কোম্পানিতে কাজ করেছিলাম। আমারও শুরুর দিকের কোম্পানি, আমার প্রথম কোম্পানি বলা যায়। প্রথম আমি স্টার্ট আপ দিয়ে শুরু করেছিলাম, তারপরে আমি যখন কর্পোরেটে যাই, আমার প্রথম কোম্পানি, সেখানে আমার সৈকতের সঙ্গে দেখা হয়। সৈকত এমন একটা ছেলে যে আমি যদি বলি যে এর মতো ছেলে কখনো দেখিনি তাহলে খুব ভুল বলা হবে না। তার কারণ হচ্ছে আমি নিজেও স্ট্রাগল করেছি, প্রত্যেকটা মানুষ আপনারা যারা দেখছেন প্রত্যেকে স্ট্রাগল করেছেন লাইফে, কিন্তু সেই স্ট্রাগলের মধ্যে দিয়েও কিভাবে স্রোতের উল্টো দিকে প্রতিকূলে সাঁতার কেটে কিভাবে সঠিক ডাঙাটায় ওঠা যায়, যেখানে খাবার দাবার সবকিছু পাওয়া যাবে এবং ভোরে পাওয়া যাবে, যেখানে পাবো না সেখান থেকে আবার জলে ঝাঁপ কেটে সাঁতরে উল্টো পারে যাওয়া, এই যে প্রবল যে সাহসটা, সেটা সবার মধ্যে থাকে না। তো এর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আমার থেকে অনেক ছোট, আমার থেকে প্রায় 10 বছরের ছোট, 10 বছরের বেশিও হতে পারে, কিন্তু এর থেকে আমি মানে অনেক কিছু শিখেছি এবং আজও শিখছি। এবং যদি কেরিয়ারে অ্যাচিভমেন্ট বলা যায় তো ও আমার থেকে ওপরেই হয়তো আছে। আরেকটা জিনিস খুব ফ্র্যাঙ্কলি বলবো, যেটা আপনারা শুনে থেকেছেন, যে ট্যালেন্টের থেকে বেশি ম্যাটার করে হচ্ছে হার্ডওয়ার্ক। সৈকত ট্যালেন্টেড অবশ্যই, কিন্তু ট্যালেন্টের থেকে বড় কথা হচ্ছে যে হার্ডওয়ার্কটা। ওর ট্যালেন্টটা, ও যে কেরিয়ার পাথ চুজ করেছে, আজকে একটা বড় সফটওয়্যার ডেভেলপার। ও জার্মানিতে একটা জব পেয়েছে এখন, এর আগেও কিছু জব করেছে জার্মানিতে, প্রায় 1 কোটি টাকার ওপরেই ওর প্যাকেজ হতে চলেছে। 2024-এর ফেব্রুয়ারিতে ও জয়েন করবে। খুব বড় এস্টিমড কোম্পানি, আমরা নাম বলছি না। যাই হোক, খুব ভালো সেটেল ওর লাইফ। তবে ওর সঙ্গে আমি একটু আগেই কথা বলছিলাম, আমি জানি ও সেটেল হবে না, সেটেল হওয়ার ছেলেও নয়। লাইক স্টিভ জবস said or told us, never settle. ও পারফেক্ট একটা উদাহরণ। ও বলতে গেলে আমি ওর সঙ্গে যখন পরিচিত হই তখন ও গ্র্যাজুয়েটও হয়নি, এখন বোধহয় অনলাইন বিসিএ করেছে, তাও অনলাইন। তো জাস্ট ডিগ্রিটা নেওয়ার জন্য, কিন্তু ও তেমন কিছু স্ট্রাগলও করছিল না। তো সেগুলো নিয়েই আমরা বলবো যে ও কি করে
জাস্ট অনলাইন করে এই জায়গাটায় এলো, এবং এতদিন যখন অনলাইন ডিগ্রিটাও পায়নি, কিভাবে বাইরে ও জব করছিল, ভালো মাইনের জব করছিল, ও রিমোট দেশের বাইরেও জব করেছে, ইন্ডিয়াতেও করেছে, ফাইনালি একটা জব নিয়ে বেরিয়েও যাচ্ছে। তো সেগুলো ওর কাছ থেকে সব জানবো, এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এরকমও হতে পারে, এরকম দৃষ্টান্ত রয়েছে। আর সব থেকে মজার ব্যাপার এটাই যে এটা আমি যতটুকুনি ফিল করেছি আমার 7 বছর 8 বছরের কেরিয়ারে, ওরও এক্সপিরিয়েন্স 5-6 বছর হয়ে গেছে, তাই তো? 5 বছর যেটা ফিল করেছি যে এগুলো যে বিশাল কঠিন তা নয়, এবং খারাপ লাগে এই জায়গাটাতেই যে লোকে মনে করে কত কঠিন, এবং তারা কয়েকটা জাস্ট হয়তো কেরিয়ার অপরচুনিটি রয়েছে, কেউ কিছু না পেলে WBCS এ বসে যাচ্ছে বছর বছর পর, সময় নষ্ট করছে সেখানে। আমি বলছি না WBCS খারাপ, অবশ্যই সেটা বলছি না, ভুল মানে কেউ করবেন না আশা করি। আমি বলতে চাইছি যে সেখানে ইচ্ছা না থাকলেও জাস্ট অপরচুনিটির অভাবে আনওয়ান্টেড যেখানে তারা যেতে চায় না সেখানে তারা টাইম ওয়েস্ট করছে। ও ইভেন 11-12 সায়েন্সও নেয়নি, তাই তো? কিন্তু আমরা সবাই জানি সফটওয়্যার ডেভেলপমেন্টে অ্যানালিটিক্যাল যে নলেজটা, স্কিলটা, অঙ্ক কতটা দরকার। ও নিজেকে, আমি এটাও আমার মনে আছে যে আমি একটু লেংদি করছি, বাট লেংদি না করে উপায় নেই, এত কিছু ওর সম্পর্কে বলার আছে। যে যখন আমরা নতুন কোর্স শিখছি, আরও আমাদের কোডিং স্কিল বাড়াচ্ছি, ও আমার জুনিয়রই ছিল, কিন্তু তখন ওর চ্যালেঞ্জ ছিল যে কিভাবে আমি অঙ্ক শিখবো, আমি কি করে ইফ এলস এর পার্থক্য আরো বেটার বুঝতে পারবো। তো সেগুলো ওর কাছে বড় চ্যালেঞ্জ ছিল। ও চাইতো যে আমি একটা নতুন ফ্রেমওয়ার্ক শিখি, আমার সফটওয়্যার ডেভেলপার স্কিল বেটার হোক, কিন্তু তা সত্ত্বেও ওর সঙ্গে চ্যালেঞ্জ এটা ছিল যে আমার ম্যাথস স্কিল বাড়াতে হবে, ওকে অ্যানালিটিক্যালি স্ট্রং হতে হবে। তো ও ইভেন ইউডেমি, যে আমরা জানি খুব ফেমাস একটা প্ল্যাটফর্ম, রেকর্ডেড কোর্সেস আছে, সেখান থেকে ও ম্যাথের কোর্সও কিনেছে সম্ভবত, আমার যতদূর মনে আছে। 3-4 বছর আগেকার গল্প, 5 বছর আগেকার গল্প। অনেক কিছু বলার আছে, কিন্তু এবার আমি আর কথা না বলে বাড়িয়ে ওর থেকে শুনছি। তো আমি তোকে যে আমি তুই বলছি, অবশ্যই তোকে আর তো এতদিন পরে তুমি বলতে পারবো না, যদিও তুমি এখন বড় বাবু, কিন্তু তো আমি তোর কাছ থেকে তোর ইন্ট্রোডাকশন শুনতে চাইছি। ওকে, সো আমি বেসিক্যালি একটা সফটওয়্যার ডেভেলপার, নাথিং মোর দেন দ্যাট, যে কিনা কোডিং বা এই সফটওয়্যার ইন্ডাস্ট্রি বা অ্যাপ ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট এইসব জিনিসগুলোকে খুবই একটা অল্প বয়সে প্যাশন হিসাবে দেখে ফেলেছিলাম। সেইটাকেই ফলো করেছি এবং সেটা থ্রুতেই এতদিন এগিয়েছি, আর এখনো সেটাই এগোচ্ছি। দ্যাটস ইট। ঠিক আছে, আমি তাহলে কিছু একটা টপিক আমি জিজ্ঞেস করি, তো সেই থ্রুতে আমাদের তোকে জানাটা অনেক বেটার হবে। আমি জানি অনেকটা, ওকে, আমি আরো জানতে চাই। আশা করি আমাদের এই কথা বলার থ্রুতে আরো অনেক কিছু নতুন জানতে পারবো, এবং অবশ্যই আমাদের যারা দেখছে তারা অনেক কিছু জানতে পারবে। ওকে, তো তুই যেমন মেনশন করলি যে তোর অনেক ছোটবেলায় তুই ডিসাইড করেছিলিস যে এদিকে ঢুকবি, সফটওয়্যার ডেভেলপমেন্টে ঢুকবি। তোর এমন কোনো মেমোরি মনে পড়ে বা কোনো একটা ইভেন্ট যার জন্য তুই এই ক্যারিয়ারটা চুজ করলি? একদম। একটা বা স্ট্রিং অফ ইভেন্টস? একটা খুব ডিপ আছে, সেটা হচ্ছে আই থিঙ্ক অ্যারাউন্ড 2015। তখন আমি আমার এই মাধ্যমিক পরীক্ষা জাস্ট শেষ হয়েছে, আর তখন অ্যান্ড্রয়েড ফোনের খুব চলছিল। তো আমি অ্যান্ড্রয়েড ফোনের বায়না করেছি ঘরে। এবার মা বাবা দিতে রাজি ছিল না, দিয়েছে আমার দাদু কিনে দিয়েছিল। খুব খুশি। কেনার পর মানে যেমন নর্মাল হয় এখনকার জেনারেশন ইভেন, যে সোশ্যাল মিডিয়া, গেমস, এই সবের মধ্যেই পুরো পড়েছিলাম সারাদিন। ওটা পাওয়ার পর ফার্স্ট অ্যান্ড্রয়েড ফোন। তুই অ্যাকচুয়ালি জেন জির কথা বলছিস। তোর এজ কত এখন? 23। হ্যাঁ, তো আমি অ্যারাউন্ড 23, বাট স্টিল হ্যাঁ ওই জেনারেশনটাও অ্যারাউন্ড একই রকমই ছিল। সেরকম কোনো একটা ডিফারেন্স ছিল না, কারণ তখনও অ্যান্ড্রয়েড ঢুকেছিল মার্কেটে, এখনো আছে। হ্যাঁ, তুই আর কবে মাধ্যমে দিয়েছিস? 2015। তো যাই হোক, ওই তখন জিও রেভলিউশনটা আসেনি। জিও রেভলিউশনটা মানে 18 ইন্টারনেট লিমিটেড ছিল, বাট অ্যাভেলেবল। এবারে ওই সমস্ত জিনিসেই ম্যাক্সিমাম আমার এফর্টটা গেছে ইনিশিয়াল লেভেলে। বাট তারপরে মানে অ্যান্ড্রয়েড গেমস, আচ্ছা, ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন, এর মধ্যেই গান শোনা, ভিডিও, ফটো তোলা, এগুলোর মধ্যে। তারপরে আমি ধীরে ধীরে বোর হয়ে গেছিলাম ওইগুলোতে।
হয়ে গিয়ে আমার গেম থেকে কি করে বোর হলি? হয়ে গেছিলাম আচ্ছা, এত খেলা খেলেছিস? ফরচুনেটলি, হ্যাঁ, ফরচুনেটলি বোর হয়ে গেছিলাম। বা এটা এরকম বলতে পারো যে কিউরিয়াসিটি জেগেছিল আমার মনে যে এগুলো হয় কিভাবে তৈরি, অ্যাপ, গেমগুলো, গেম, এই যে আমরা সোশ্যাল মিডিয়াতে ইন্টারাকশন করছি, এগুলো তৈরি হয় কিভাবে। এইগুলো যখন আমি দেখলাম, মানে এর ব্যাপারে আমি রিসার্চ করা তারপর শুরু করলাম একটু একটু করে। এর ব্যাপারে আমি রিসার্চ করা একটু শুরু করলাম যে এইভাবে এগুলো হয় কি করে, এগুলো কিভাবে বিল্ড করে, কি হয়। তারপর একটা বড় ফ্যাক্টর ছিল, সেটা হচ্ছে আমার ফোনটা, যে জেনারেশনের ফোনটা, ওটা একটুখানি জাস্ট পিছিয়ে গেছিল। আর আমার বন্ধুদের যে লেটেস্ট ফোন ওরা বাই করছিল, ওদের আরো লেটেস্ট জিনিসপত্র। তো আমার ইকোনমিক্যাল কন্ডিশন, না, ওটাও হতে পারে, বাট আমার অ্যাকচুয়ালি কেনাটা আগে হয়েছিল যে, আচ্ছা আচ্ছা, তাই জন্য আমি পিছিয়ে গেছিলাম। তো আমার অনেক কিছু ফিচার ছিল না, পেতো একটা করেই, একদম সঙ্গে সঙ্গে তো আর আপডেট করে দেবে না। তো আমার ছিল একটু ওল্ড জেনারেশন, আর ওরা পাচ্ছিল নতুন জেনারেশনে। অনেক কিছু ফিচার সব ছিল, আলাদা ছিল ওদের থেকে। এবার আমার তো ইচ্ছা হয়েছিল যে ওই অ্যান্ড্রয়েড ভার্সন আমি সুইচ করব, আমার এই ফিচার্সটা চাই, ওইটা চাই। তো এই জন্য না আমি কি করলাম, আমার ফোনের আপডেটেশনটা দেখতেলাম এটা হয় কি করে, একে আপডেট করবো কি করে। তো তার জন্য আমি গুগলে সার্চ করতে লেগে গেলাম, হেনা তেনা। তো এইভাবে আমার কিউরিওসিটি জেগেছে টেকনোলজির দিকে। তারপরে ধীরে ধীরে আমি এই ফিল্ডটাকে আস্তে আস্তে সেটা, মানে তুই কিভাবে আপডেট করবি সেটা থেকেই তোর মেইনলি কিউরিওসিটি। আপডেট, তারপর অ্যাপ কিভাবে বানায়, কিভাবে তৈরি হয়, একটা গেম কিভাবে, যেগুলো তুই পাচ্ছিলিস না অন্যরা বেটার পাচ্ছিল। একদম। আচ্ছা, তো এইগুলো আমার একটা হিট করেছিল, কিউরিওসিটি জাগিয়েছিল মনে। তো সেখান থেকে আমি রিসার্চ করা, এটার ব্যাপারে আরো ডিপ ঢুকে জানা, হ্যাঁ না এগুলো করেছি। সেখান থেকে আর কি টেকনোলজিক্যাল কিউরিওসিটি আরো বেড়ে গেল। তারপরে এটাকে একটা প্যাশন হিসেবে আমি দেখেই ফেলেছিলাম। তখনই আমি ওই বয়সেই বুঝে গেছিলাম যে এইটাই করবো, নাহলে আর কিছু না। আর সেটাই ফলো করেছি আর কিছু। কিন্তু টেকনিক্যাল লাইনে অনেক কিছু থাকতে পারে, ইভেন শুরুর সময় সবাই করে। আমার এও মনে আছে যে তুই মানে এমন একজন ছিলিস যে কোনো স্বপ্ন দেখতে ভয় পেত না। তুই ইভেন আমার মনে হয় ক্রেডেন্টে থাকতে থাকতে তুই স্পেস এক্সেও মনে হয় অ্যাপ্লাই করেছিলিস রিয়াক্ট ডেভেলপারের জন্য। বাট ওটা তো অনেক পরে। আমি বলতে চাইছি তুই এক্স্যাক্টলি সফটওয়্যার ডেভেলপমেন্টে কেন এলি? অনেক টাইপের টেকনিক্যাল ফিল্ড আছে। অনেকে কি করে, এত টেকনিক্যালি মজা পেয়ে গেছে যে দে আর রুটিং ফর দ্য মেন সাবজেক্টস, দুটো সাবজেক্ট, ফিজিক্স আর ম্যাথস, এই দুটো নিয়ে পরে পিএইচডিও করে ফেলে। কেউ নাসা ভাষায় চলে যায়, নাসা ইসরোতে চলে যায়। তো তুই টেকনোলজিতে সফটওয়্যার ডেভেলপমেন্ট কেন চুজ করলি? সফটওয়্যার মানে আমার ওয়েব ডেভেলপমেন্ট। হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্ট। ওকে, তো এটা একটা ইন্টারেস্টিং স্টোরি আছে এটার। আমি শুরু করেছিলাম আমার এই কোডিং জার্নি, বা এটা ওই অ্যারাউন্ড দ্যাট এজ 15-16। তো তখন আমি শুরু করেছিলাম অ্যান্ড্রয়েড ডেভেলপার হিসাবে। আমি ভেবেছিলাম যে আমি একটা অ্যাপ বানানোর মতো আমি জানবো এটা। তা আমি একজনকে অনলাইনে খুঁজে পেয়েছিলাম। উনি অ্যাকচুয়ালি ইউএস থেকে আসা একজন, আমাদের এখানে কালিকাপুর ওনার বাড়ি। তো ওনাকে আমি অনলাইনে পেয়েছিলাম যে আমি এইভাবে এইগুলো শিখতে চাই অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট। তো উনি অ্যাকচুয়ালি শেখানোর জন্য রাজিও হয়ে গেছিলো আমাকে। তা আমি গেছিলাম ওনার কাছে গিয়ে আমি অ্যারাউন্ড 5-6 মাস করেওছি, জাভা শিখেছিলাম তখন। বাট কোথাও না কোথাও তারপর শেখার পর আমার মনে হয়েছিল যে এটা ঠিক ভালো লাগছে না আমার, মানে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বেসিক্যালি আমি বলতে চাইছি, আমার এটা ভালো লাগছিল না। তারপরে আমার অ্যাকচুয়ালি কেমন একটা ওর উপর দিয়ে উঠে যাচ্ছিল জিনিসটা, যে হচ্ছে না, এই জিনিসটা আমি পাচ্ছি না, কারণ আমি ফুল রেজাল্টের সামনে দেখতে পাচ্ছিলাম না ওটা। তো আমি কি করলাম, আমি ওখান থেকে একটুখানি সরে গেলাম, গিয়ে আমি ডিজাইনগুলোকে দেখা শুরু করলাম যে কিভাবে একটা অ্যাপের ডিজাইন হয়, তারপরে ওটা কিভাবে ডেভেলপমেন্ট হয়। ডিজাইনে ধরো আগে লোকজন করতো কি, ফটোশপে এইদের ডিজাইন করতো, তারপরে সেটাকে একটা কোডে আনতো, কোড করে সেটাকে, তারপরে অনেক টুল আসতো। এখন ফটোশপেরও কি একটা রয়েছে, এখন এক্সডি রয়েছে, অ্যাডোব এক্সডি। তো এই ইউআই ইউএক্স ডিজাইন, তারপর লোগো ডিজাইন, এইসব মানে আমি অ্যাকচুয়ালি ক্রিয়েটিভলি আমি দেখতে আরো খুব ভালো পাচ্ছিলাম আমার প্যাশনটাকে। তো আমি ওটাকে ক্রিয়েটিভলি ফলো করেছি, যে কিভাবে একটা ওয়েবসাইট বানানো হয়, কিভাবে একটা অ্যাপ বানায়, তার ডিজাইনটা কিভাবে বানায়। সেইটা যখনই শিখলাম তখন আমার ইন্টারেস্টটা আরো বেড়ে গেছিলো, এবং সেইটার পরে আরো কিউরিওসিটি আরো যেহেতু বেড়ে গেছিলো, তাই জন্য আমি ওটাকে কোডের দিকেও আমি এগিয়ে গেছি।
যে এটাকে এবার যে আরো বেটার কিভাবে হ্যাঁ, এটা ইমপ্লিমেন্ট করব। একে এবার ইমপ্লিমেন্ট কিভাবে করবো আমি, যে এবার এটার জন্য আমার HTML লাগবে, CSS লাগবে, জাভাস্ক্রিপ্ট লাগবে ইন্টারঅ্যাকশনের জন্য। তো এইভাবে আর কি আমি মানে একটা অ্যাপ ডেভেলপমেন্ট পাথ থেকে এই ওয়েব ডেভেলপমেন্ট পাথে চলে এসেছি। আর এতে আমার বেসিক্যালি আমি ক্রিয়েটিভ যে মাইন্ডটা আমার সেটা খুঁজে পেয়েছি। আর এটা আমার অ্যাকচুয়ালি একটা, যেহেতু ক্রিয়েটিভ মাইন্ডটাকে হিট করছে তাই জন্য এটা আমার বেস্ট লাগে। এখানে একটা জিনিস মানে সিনিয়র হিসেবে আমি মানে যতটা দেখেছি ইন্ডাস্ট্রি, সেই হিসেবে আমার বলতে গেলে যদি কেউ ইন্টারেস্টেড থাকে বা কেউ যদি এখন শুনছে, তো তারা যদি ভাবে যে কেন এর জাভা থেকে সরে গেল, তার বড় কারণ হচ্ছে যে তুই বেসিক্যালি কোনো মানে কম্পিউটারের তেমন কোনো স্কিল নিয়ে ওটা শিখতে যাসনি। তুই যখন গেছিস বেসিক্যালি ভ্যাকান্টলি গেছিস, তোকে জাভা শিখতে গেলে বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার কম্পিউটারের, এবং কিছু কিছু স্কুলই সেটা করতো ওই সময়, যে কম্পিউটারে কিছু এক্সট্রা ট্রেনিং দেবো বা এক্সট্রা শেখাবো নিজে থেকে। তো সেক্ষেত্রে তুই 11-এ পড়তে পড়তে ওটা গেছিস, তখন তুই বেসিক্যালি অঙ্ক টঙ্ক থেকে অনেক দূরে, লজিক অ্যানালিটিক্স এগুলো থেকে পুরো দূরে, তো তুই কানেক্ট করতে পারছিস না নিজেকে। তো সেই জায়গাটায় মনে হয় তুই সরে যাচ্ছিলিস। পরে আবার তুই আবার ফিরে যখন এলি, আবার নিজের স্বপ্নটাকে আস্তে আস্তে রিয়েলাইজ করতে পারলি, পরে সেটাকে কানেক্ট করলি আবার কোডিং দিয়ে, আবার সেই ফিরে যাচ্ছিস তুই এখানে। বাট আমি তোকে এটাও দেখেছি, যখন তুই শুরুতে আসিস, ক্রেডেন্টেই আমি তোকে দেখেছি, তো শুরুতে যখন আসিস তখন তোকে তো ডিজাইন ভালো লাগতো, তখন তুই ডিজাইনও মেনলি করতিস, তখন তুই কোডিং হিউজ করিসনি, শিখছিস। ভিউ জানতিস, রিয়াক্ট একটু ভালো লাগতো, অ্যাঙ্গুলার করতে হতো। সেক্ষেত্রে তোকে একটা হচপচ টাইপের তোকে শিখতে হচ্ছিল, কিন্তু তোর নেভারদারলেস তোর জানার ইচ্ছা ছিল। তো আমি দেখতাম তুই ফাঁকা সময় গো ল্যাঙ্গুয়েজ দেখতিস, এবং তুই এগুলো দেখে খুব এক্সাইটেডও হতিস। কিন্তু যেটা আমি তোকে শুরুতেই বললাম, যে তোর একটা এক্সট্রা স্ট্রাগল ছিল। তুই যেহেতু অঙ্ক, অ্যানালিটিক্স, ম্যাথামেটিক্স থেকে দূরে ছিলিস, তোর ওই জিনিসটা আলাদা করে ডেভেলপ করতে হচ্ছিল, কিন্তু তুই কখনো হার মানিস। কারেক্ট, একদম। কারণ আমি সবাইকে বলবো, আজকে আমরা সফটওয়্যার ডেভেলপারের একটা গল্প শুনছি, একটা স্ট্রাগলের গল্প, কিন্তু আরো অনেক ফিল্ডেরই মানুষ আসবে, যাদের সঙ্গে কথা বলবো আমরা, তখন জানতে পারবেন যে সব ফিল্ডেই স্ট্রাগল থাকে, বাট ইটস নট ইম্পসিবল। নট টু টাফ তো বলবো না, অবশ্যই টাফ, বাট কনসিস্টেন্সি ইজ দ্য কি। আমাদের এমনও হয়েছে যে রাত্রেবেলা আমরা ঘুমাইনি থেকে বড় কথা ঘুমাতে পারিনি, কেউ মাথায় বন্দুক ধরেছিল না, কিন্তু যেটা সলভ হচ্ছে না, ঘুমাতে পারিনি। এই বাটনটা কাজ করছে না, এটা এখান থেকে অ্যানিমেট হয়ে ওখানে যাওয়ার কথা ছিল, এগুলো হয়নি। তো এই ধরনের জিল যাদের থাকবে, তারাই আজকে সৈকত হতে পারবে, বড় হয়ে অন্য জায়গায় যেতে পারবে। এগুলো ভয়ানক টাফ মোটেই নয়। প্রত্যেকটা ফিল্ডে, যে ফিল্ডেই আপনারা যান বা তোমরা যাও যারা ছোটরা দেখছো, আমি আমার জুনিয়রদেরও বলি যে আমি চেষ্টা করি তাদেরকে প্রপার গাইডেন্স দিতে, বাট আমি কখনো চাই না তাদেরকে পাথটা আনফেয়ারলি কনভেনিয়েন্ট করে দিতে। আনফেয়ারলি কেন? যে যদি তাদেরকে না বলি যে লাইফ ইজ ডিফিকাল্ট, তাহলে সেটা তাদের জন্য আনফেয়ার। আমি হয়তো নিজের এফার্টে হয়তো তাদের জন্য একটু ইজি করে দিলাম, বাট এন্ড অফ দ্য ডে দ্য হোল ওয়ার্ল্ড ইজ ভেরি ভেরি মার্সিলেস। এবং এগুলো শুনতে খারাপ লাগলেও মার্সিলেস কেউ খারাপ নয়। আমার জন্য তুই মার্সিলেস, তোর জন্য আমি মার্সিলেস, বাইরের ওয়ার্ল্ডের কথা যদি ধরি, কারণ যে যার নিজস্ব স্ট্রাগল লড়ছে, তো কারোর টাইম নেই যে আরেকজনকে হেল্প করবে। ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি খারাপ মানুষ কি তুই পেয়েছিস? অনেকে আমার মনে হয় যেন কমপ্লেন্ট করে, আমি কিন্তু খারাপ মানুষ পাইনি। তোর কি কমপ্লেন্ট মানুষ পেয়েছি, খারাপ মানুষ না, কম, কিন্তু কম। মানে যারা জোর করে জুনিয়রদের একটু হ্যারাস করতে চায়, কষ্ট দিতে চায়, সেরকম কিন্তু কমই আছে মার্কেটে। কমপ্লেন্টিং লোক আছে, হ্যাঁ, কিছু কিছু আছে যারা ফালতু ফালতু পলিটিক্স করে, কিছু কিছু তো রয়েছে, প্রত্যেক কোম্পানিতেই রয়েছে, প্রতিটা ইন্ডাস্ট্রিতেই। কিন্তু মেইনলি এটাই যে আমার মনে হয় যারা খুব ন্যাগিং, খুব কমপ্লেনিং, আমার সিনিয়র আমায় চড়তে দিচ্ছে না, হ্যান ত্যান, সারাদিন কাজ করছে না, অফিসে বসে এই করছে যে আমার সিনিয়র আমাকে ওপরে উঠতে দিচ্ছে না, মই কেড়ে নিচ্ছে, তো অফিসে বসে অথচ ফেসবুক করছে। এটাই দেখেছি, আমাদের ডোমেনে দেখিনি, আমি বাইরেও দেখেছি যে মানুষ তারাই ওপরে ওঠে হু হু করে, যারা খাটে। যে কোনো ফিল্ডে খাটতে হবে। তুমি যদি আইএএস হবো বলো, তোমাকে আইএএস এর জন্য খাটতে হবে। ইটস নট ইজি, বাট তার একটু স্ট্র্যাটেজিক্যালি এক্স্যাক্টলি ডিফাইন করে। হ্যাঁ, তো যখন নামবে সেটা, হ্যাঁ আমি আর অন্য কোনো দিক ফিরবো না, এটাই করবো। স্ট্র্যাটেজি বানাতে হবে, রোড ম্যাপ বানিয়ে তারপর সেটাকে ফলো করতে হবে, আর বিশ্বাস করতে হবে নিজেকে যে হোয়াট আই ওয়ান্ট আই উইল গেট ইট। আর্লি ডেজ সম্পর্কে তো আমরা অবশ্যই জানলাম, কিন্তু তোর সম্পর্কে আরেকটু আর্লি ডেজ বলতে তোর স্কুলিং নিয়ে জানতে চাই।
কোনো স্ট্রাগল ছিল না, ছিল কি না, অর্থনৈতিক হোক বা কোনো রকম কোনো প্রবলেম যদি ফেস করে থাকিস। আমি এটুকু জানি, খুব ইজি লাইফ তো ছিল না অবশ্যই। আজকে যে লাইফটা পেয়েছি সেটা সম্পূর্ণ সেলফ মেড। অবশ্যই তোর বাবা মা সাপোর্ট বিশাল, সেটা আমাদের প্রত্যেকের বাবা মাই চায়, ভালোবাসে, কিন্তু তোর সম্পর্কে শুনতে চাইবো তোর কাছ থেকে, কোনো স্ট্রাগল যদি থেকে থাকে। ফিনান্সিয়ালি আমার ফ্যামিলি সেরকম ওয়েল টু ডু ছিল না, খুবই একটা মানে মিডিয়াম ফ্যামিলিও বলবো না আমি, একদম মানে মিডিল ক্লাসের থেকেও হয়তো নিচে হতে পারে, বাট এমন না যে মানে খুব খারাপ অবস্থা, বাট স্টিল এরকমই ছিল আমাদের ফ্যামিলি কন্ডিশন। বাট আমার মা বাবা সাপোর্ট করেছে আমাকে, বিশেষ করে মায়ের ফ্যামিলি তো খুবই সাপোর্ট করেছে। বাবা আমাকে অনেকটা মেন্টালি সাপোর্ট। স্কুলিং কোথায়? আমার স্কুলিং হচ্ছে যাদবপুর এনকেবল থেকে আমি এইচএস পাস করেছি, আর তার নিচের যেগুলো যেমন 5, তারপরে এগুলো নর্মাল একটা আমাদের এনকেআর বলে একটা স্কুল আছে ওখানে। মানে বিশাল কিছু আহামরি জায়গা থেকে আসিসনি একদম। এটা ইভেন মা বাবা আমাকে এখনো বলে যে আমাদের অবস্থা সেই টাইমে যেমন ছিল, তোকে আমরা কোনোদিনও ইংলিশ মিডিয়াম স্কুলে ভাবতেও পারিনি ভর্তি করাবো, বাট স্টিল বেঙ্গলি মিডিয়ামে পড়েও এখনো ওয়েল টু ডু। সো এটা খুব একটা এফেক্ট করেনি, বাট হ্যাঁ এই আর কি। হ্যাঁ, ইংলিশ বলাটা অ্যাকচুয়ালি দেখিনি কখনো এফেক্ট করতে। বাট একটা জিনিস কি, যেটা সার্ভিস বেসড কোম্পানি আছে, যেমন অনেকে ভুল বোঝে, সেই জন্য বলছি, যে ভাবে যে না আমার ইংলিশটা লাগবে না, অনেক কায়দা মেরে ইংলিশ বলছে। এটা মোটেই নয়। তার কারণ হচ্ছে প্রচুর কোম্পানি আছে যারা মানে ইন্ডিয়ার যে সফটওয়্যার, যে আইটি ইন্ডাস্ট্রিটা কিসের উপরে চলে, যে ইন্ডিয়াতে আউটসোর্স করা হয়েছে কাজ, তার উপরে চলে। আমরা অ্যাজ এ প্রোডাক্ট খুব ভালো কোম্পানি কমই আছে, রিসেন্টলি হয়তো উঠছে, মেনলি কিন্তু সার্ভিস বেসড। টিসিএস, ইনফোসিস এরাই কিন্তু ইন্ডিয়াকে তুলে চায়। একদম। আজকে আমরা প্রোডাক্ট বেসড আসছি, জোটো আসছে আজকে। সার্ভিস বেসডে ক্লায়েন্ট ছিল আমাদের ইউএস, একদম ইউএস, আয়ারল্যান্ড, কানাডা, মানে যে কোম্পানিগুলো ডুইং ওয়েল ইন দেয়ার কান্ট্রিজ, তারা আউটসোর্স করতে চায় কম টাকায়, কারণ ইন্ডিয়ার স্যালারি কম। ইয়েস। যাদের সঙ্গে তুমি বিদেশি ক্লায়েন্ট, তাদের সঙ্গে কাজ করবে কিভাবে, তাদের কথা যদি না বোঝো, তো সেই জন্য ইংলিশটা দেখা হয়, কিন্তু প্রোডাক্ট বেসড কোম্পানিতে দেখা হয় না। ইয়েস, তাই নাকি? আমি এমন কোম্পানিতেও চাকরি করেছি যেখানে তারা তামিলটা বলতে পারতো, চেন্নাইয়ের কোম্পানি, কিন্তু তাদের একটা মেন সেকশন ইউএসএ বসছে, প্রোডাক্ট বেসড কোম্পানি, তাদের পুরো টেকনোলজিক্যাল সেন্টারটা পুরো চেন্নাইতে আছে। তো তারা খুব মুশকিলে হিন্দি আর ইংলিশ বলে, হিন্দি বলতেই পারে না। তো এই আর কি। তোর ইংলিশ স্পিকিংটা কোত্থেকে গেলো, মানে নিজের পুরোপুরি চেষ্টায় বা? হ্যাঁ, আমার ইংলিশ স্পিকিংয়ে সেরকম মানে কোনোদিনও আমি স্পোকিং ইংলিশে ভর্তি হইনি বা সেরকম কিছু করিনি। আমি যেটা ছোটোবেলা থেকে খুব করতাম সেটা হচ্ছে মানে গেমিং ইন্ডাস্ট্রিতে আর ইংলিশ মুভিসে, এটা আমার খুব ফ্যাসিনেশন ছিল। তো আমি গেমিং ওয়েস্টার্ন কান্ট্রিজে যে গেমার্স তাদের সব ইউটিউব এইসব দেখতাম, তারপরে ডিফারেন্ট ইংলিশ সিনেমা, এগুলো দেখার ফলে কি হয়েছে যে স্মৃতিশক্তি থেকে আমরা শিখি অনেকটা। যেমন আমরা হিন্দি তো আমাদের কেউ শেখায়নি ছোটোবেলা থেকে, আমরা কার্টুন দেখে দেখে শিখে গেছিলাম। তো সেরকম সিমিলারলি ইংলিশও আমি শুনে দেখে শিখে গেছিলাম। হ্যাঁ, এবার বলার যে জায়গাটা, সেটাতে আমি একটু করে আমার যে সেকেন্ড কোম্পানি, সেখানে একটু ইংলিশ ছিল, ট্রেডেন্টে একটু ইংলিশ তো ছিল। তারপরে সেখানে পুরোই ইংলিশ। হ্যাঁ, তারপরে যখন আমি সেটা ছেড়ে দিয়ে আমি ফরেন কান্ট্রিজে গেলাম, তখন ওখানে গেলাম মানে বলে দে রিমোট সিঙ্গাপুরিয়ান কোম্পানি ছিল ওটা। তো ওখানে তো পুরো ইংলিশ ছিল, বাট স্টিল ওইটা আমি ম্যানেজ করে ফেলেছিলাম, তার কারণ আমার এই লিসনিং একটা প্র্যাকটিস ছিল, তো বুঝতে পারতাম, আর যতটা বলার আমি বলতে পারতাম, যেহেতু ওদের সাথে ডেইলি কমিউনিকেশন হচ্ছিল। তো ওই 3 বছর আমি করে এমন একটা জায়গায় পৌঁছে গেছে এখন আমি এখন ডেইলি ইংলিশেই কথা বলি। বাংলাতে ঘরে আমি মা বাবার সাথে ছাড়া কিচ্ছু বলি না লিটারালি। তো ওই হয়, তো এটা টোটালি প্র্যাকটিসের ওপর, মানে তুমি যতটা করছো, তোমার যেমন এনভায়রনমেন্টে আছো শিখে যাবে। তাহলে এই যে জার্মানে যাচ্ছে, সেই কোম্পানিতে তুই কি ভাষায় কথা বলবি? ওরা ইংলিশ স্পিকিং, ওদের ক্যান্ডিডেট সবাই, ওদের যে কাজটা হচ্ছে এনভায়রনমেন্টটা পুরোটাই ইংলিশ। তার বাইরে এবারে জার্মান, যেহেতু পাত্তা দেয় না তো ইংলিশ,
এক্স্যাক্টলি। জার্মান খুবই মানে পাংচুয়াল, ওরা জার্মানিতেই বলতে যায়, মানে জার্মান ভাষাতেই, বাট ইংলিশটা ওদের ওয়ার্কে চলে যায়। তা আমার ওইটুকুই চলে যাবে, বাট ওরা বলেছে যে আমাকে জার্মান শেখার জন্য ওরা থাকলে তো প্রোভাইড করবে। এটা তো তুই গিয়ে করছিস। তারপর ফ্রেন্ডস হয়ে গেল ওখানে, ওদের সাথে কমিউনিকেশন করতে করতে একটু তো শিখে যাবো। তুই একটা কথা বল, তুই কিন্তু চিরকাল খুব কনফিডেন্ট। তোর এই কনফিডেন্সটা যে মনে হলো যে এখানে ভালো লাগছে না, আমি ছেড়ে দেবো, মানে অন্যরা প্রচন্ড ভয় পায়, ছাড়তে ভয় পায়, এরপরে কোথায় পাবো না পাবো, তো তুই কিভাবে এত ইজিলি কনফিডেন্ট হতে পারতিস? তুই তো অবশ্যই যেরকম বললি, আমি নিজেও জানি পার্সোনালি, বিশাল ওয়েল অফ বাড়ি থেকেও আসিস না, অবশ্যই তোর ফ্যামিলি চালানোর ছিল না, কিন্তু তুই দায়িত্ব সবসময় নিতে চাইতিস, সবসময় বলতিস যে আমি বাড়ির দায়িত্ব নিতে চাই, বাড়িটা ভালো করতে চাই, ভালো বাড়িও তোর খুব ভালো ছিল না। তুই কনফিডেন্সটা কোত্থেকে পেতিস বা পাস আজও? কনফিডেন্সটা মেনলি আমি যেটা দিয়ে পেয়েছি এখনো পর্যন্ত সেটা হচ্ছে, যাওয়া কবে কিনেছিস? যাওয়া কিনেছে 2021-এ। 21-এ পুরোপুরি নিজের পয়সায়? ক্যাশে। তো এই যে এই কনফিডেন্স গুলো কোথায় পাস? আমার যে ফার্স্ট কোম্পানিতে যাওয়া বা এই ইন্ডাস্ট্রিতে ঢোকার যে ফার্স্ট কোম্পানিটা, তার একটা মানে সেই ইন্টারভিউর একটা খুব ভালো একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। সেটা হচ্ছে আমি ইন্টারভিউ দিতে গেছিলাম, তার সাথে আরো কয়েকজন ছিল আমার সাথে ক্যান্ডিডেটস, ওরা বিটেক গেমটেক করা ছিল একদম, সবাই বসে আছে বিটেক। ইভেন আমি ওদের সিভিও দেখেছিলাম যে ওদের মানে 90 আপ ম্যাথমেটিক্স নাম্বারস আছে। আমি দেখে তো আমি ভেবেছিল যে এরা তো নিয়ে বেরিয়ে যাবে, আমার নেই এটা। বাট যেটা আমি করেছিলাম ওরা করতে পারিনি সেই ইন্টারভিউতে, সেটা হচ্ছে আমার স্কিলস আর পোর্টফোলিওটাকে আমি এতটাই হাইলাইট করেছিলাম, আর সেটাকে আমি হোস্ট করে দেখিয়েও দিয়েছিলাম। বিশাল ম্যাটার করে ওটা। তুমি পিএইচডি হতে পারো, তোমার সিভি প্রপারলি হাইলাইটেড না থাকলে এত অ্যাপ্লিকেশনের ভিড় দেখতে ভুলে যাবে, ওভারলুক করে যাবে একদম। আর ওটা আমি আননোয়িংলি করে ফেলেছিলাম, ওটা আমি তখন জানতাম না যে এই পাথটা চুজ করলে আমি সাকসেস হয়ে যাবো এইরকম ভাবে করলে, ওটা আমি আননোয়িংলি করে নিয়েছিলাম। বাট ওটাই হিট করে গেছে আমার, যেহেতু রিক্রুটার দেখেছিল যে আমার কাজটা ওখানে হোস্টেড এবং আমি পারি, সেটাও দেখেছে, উনি দেখে আমাকেই চুজ করেছে। সেখানে ওদেরকে দেখতে হচ্ছে এরা স্কিলফুল হতে পারে, এটা অ্যাজাম্পশন একদম, অথচ তুই রেডি হয়ে গেছিস যে আমার এই আছে, দেখো এক্স্যাক্টলি। তখন ওটা তোর ফার্স্ট জব, তার আগে তোর মানে ওয়েবসাইট হোস্ট করা হয়ে গেছে। একদম, কারণ আমি ওটা মানে প্যাশন যেহেতু ছিল, তো ওটা করতে 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 এগুলো বুঝে গেছিলাম যে এটা কিভাবে করতে হয়। বিশাল স্কিলফুল ছিলিস না, বাট কিউরিওসিটি ছিল, সেটা জেনে আমি ঢুকে গেছিলাম, মানে গর্তের মধ্যে থেকে ঘাপ করে মাথা বের করা। একদম, ভেতরে থাকবো না। তো এইটা যেহেতু ছিল, তাই জন্য আমি হোস্ট করে ওটা দেখিয়ে দিয়েছিলাম। তো এই জিনিসটা আমাকে অনেকটা কনফিডেন্স দিয়েছে যে যদি আমি তাদেরকে বিট করে আমি একটা কোম্পানিতে যেতে পারি, তাহলে আমি এমন কিছু না যে এটা করতে পারবো না, আমার স্কিল আছে আর আমি পেয়ে যাব। সেটাকেই ফলো করে আমি তার নেক্সট কোম্পানি সুইচ করেছি সবকিছুই। আমি যতদূর শুনেছিলাম, মিউচুয়াল থেকে শুনেছিলাম বা তোর থেকে হয়তো শুনেছিলাম যে তুই লাভবনি তো সম্ভবত ছেড়েছিলিস বোর হয়ে গেছিলিস বলে, এবং তোর হাতে কাজ না, মানে তুই অন্য জায়গায় না পেয়েও ছেড়েছিস। একদম। তো এটা তোর কনফিডেন্সের একটা বিশাল বড় নমুনা। ইভেন আই থিঙ্ক লাস্টটাও মনে হয় তুই আমি ছেড়ে দিয়েছি, নিজে থেকে ছেড়েছিস যাতে আরো বেটার সুযোগ পাস পড়ার জন্য, একদম প্রিপারেশনের জন্য। ইনফ্যাক্ট লাস্ট কোম্পানিতে আমার যা প্যাকেজ ছিল সেটা মানে ইন্ডিয়াতে সবার কাছে একটা ড্রিম। 70-80 লাখ টাকা হবে, কত ছিল? 70-80 লাখ টাকা। তো ওটা একটা মানে ড্রিম কাম টু, মানে ম্যাক্সিমাম লোক এটাই ভাববে যে এই প্যাকেজে তুমি থেকে যাও, যাই কাজ করছো করে নাও ভাই, করতে থাকো, তোমার লাইফ তো সেট হয়ে গেল। বাট আমার কাছে ছিল কি, আমি ওই থ্রিলটা পাচ্ছিলাম না, আমি ওই যে একটা কাজের যে মজা, সেই এটা অনেকে ভাববে যে একটা 23 বছরের ছেলে মানে 60-70 লাখ টাকা পেয়ে গিয়েছে কোনো একটা সোর্স লাগিয়ে, ওসব আদৌ কিছু নয়। পিওর হার্ডওয়ার্ক লেগে থাকা, আর কনস্ট্যান্টলি ও খুঁজে বেরিয়েছে যে কোথায় গেলে আমি রিমোট ওয়ার্ক পাবো। আর এমন নয় যে এই জিনিসটাই একমাত্র কি, যে তুমিও আজকে সার্চ করো রিমোট ওয়ার্ক কি করে পাওয়া যায়, সেখানে তুমি অ্যাপ্লাই করলে পেয়ে যাবে, তা না। রিমোট ওয়ার্ক আমি নিজেও করেছি, আমি বলছি ইটস ওয়ান অফ দ্য টাফেস্ট থিংস টু ক্র্যাক। একদম। তার কারণ হচ্ছে, যদি আমার কলকাতায় হায়ারিং হয়, একটা জব অ্যাপ্লিকেশনের জন্য 1000 জন অ্যাপ্লাই করতে পারে, কথার কথা বলছি 200 জন করুক। যখন ওটা যে মুহূর্তে ওপেন হয়ে গেল, ওটা 2 লাখ করবে অ্যাপ্লিকেশন মিনিমাম।
1000টা ফিল্টারিং অ্যাপ্লিকেশন তোমার সিভি চেক করবে, তারপর তুমি ক্লিয়ার করলে তবে তুমি ইন্টারভিউয়ের সুযোগ পাবে। তো সেখানে তুই একবার নয় বারবার করেছিস, অফকোর্স অনেক কিছু শেখার আছে এখানে, শুধুমাত্র স্কিল ডেভেলপমেন্ট নয়, একটা পার্টিকুলার জিনিস নেই এখানে আমার যেটা মনে হয়, পার্টিকুলার স্কিল ডেভেলপমেন্টকে বলা যাবে না, শুধু হার্ডওয়ার্ককে বলা যাবে না, এর মধ্যে বিশাল স্ট্রিট স্মার্টনেসও রয়েছে, যে ভাই আমার সিভি এমন বানাবো যেন একবারে দেখে মনে করো খুব হাই ফাই, একদম হাই ফাই না মনে করুক, আমার মনে হয় 4-5 বছর যাদের এক্সপিরিয়েন্স আছে এবং যারা মোটামুটি খেটেছে, উইকডেজ এর শুক্রবারের বাইরেও শনি রবিবার নিজের উপর খেটেছে এবং কোনো প্রজেক্ট তৈরি করেছে, এরকম কমই ছেলে রয়েছে, তবে অনেকে করে, 20-25% ছেলে করে কি করে, আমি তুই যেরকম করতাম এরকম প্রত্যেক কোম্পানিতে আমি দেখেছি 2-1 এরকম করে, কিন্তু সবাই সুযোগটা পায় না, কারণ তারা স্ট্রিট স্মার্ট হয় না, তারা কোথায় অ্যাপ্লাই করতে হবে, সিভি কেমন বানাতে হবে সেগুলো দেখাতে পারে না। যেমন আমি একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে ওপেন সোর্স বিশাল কাজ করে, তো আমি NPM প্যাকেজ 2-3টে ইজি বানিয়ে দিয়েছি, আজও ডাউনলোড হয়, ওই যেই দেখাই, যে ইন্টারভিউ দেখে অনেক ক্ষেত্রে কোয়েশ্চেনই করে না, কোয়েশ্চেনই করেন জানে একে কি জিজ্ঞেস করবো, এ তো ফ্রি অফ কস্টে একটা বানিয়ে রেখেছে যেটা কিনা ডাউনলোডেড হচ্ছে বাই আদার ডেভেলপার, ওটা ওদের প্রোডাক্টের জন্য হয়তো বিয়ন্ড স্কিল লেভেল, তাই জন্য ডেফিনেটলি এখানে আরেকটা জিনিস বলতে হয় অবশ্যই, যে দেখ তুই যাই করে নিস, যতই খাটিস, যতই যা করিস, যতই স্বপ্ন থাকুক, যতই তুই আলাদা হয়ে যাস অন্যদের থেকে, ছোটবেলা থেকে নিজের ইচ্ছায় যাওয়া ক্লাস করতে যাচ্ছিস, প্যারেন্টসের সাপোর্ট বিশাল ম্যাটার করে ভাই, তুই তো তোর এই কনফিডেন্সের পিছনে অবশ্যই তোর প্যারেন্টসের অনেক অবদান আছে, তো তুই কিছু এরকম কিছু মনে করতে পারছিস, বা হয়তো অবশ্যই কনস্ট্যান্টলি তারা থাকবে সবসময়, বাট কিছু মনে পড়ে যেগুলো 2-1টা জিনিস যেগুলো তোকে প্রচন্ড কনফিডেন্স দিয়েছে, কখনো ভয় পাবো না এই অ্যাটিটিউডটা তৈরি করতে হেল্প করেছে? মানিটারি দিক থেকে আমার ফ্যামিলি সেরকমভাবে সাপোর্ট করতে পারেনি, রাদার দেন আমার ইন্টারনেট বিলটা দিয়ে দিচ্ছিল, সেটাও মানে বড় ব্যাপার, সেটাও বড় ব্যাপার, বাট এটাই মানে কজন ভরসা পায় যে আমার এইটুকুনি ছেলের আমি ইন্টারনেট প্যাক ভরে দেবো, কারেক্ট, এ তো গেম খেলবে, কিন্তু তুই সেটা করিসনি, সেখানে ওরাও ভরসা পেত, কারণ ওরা দেখতে পেত যে আমি একদম মানে সকালবেলা, কত বয়স হবে তখন তো 18, 17, 18, 16, 17, 18, কারণ ওরা দেখতে পেতো যে আমি মানে সকালবেলা উঠছি, একদম সকালবেলা থেকে কম্পিউটারে আর ওই কি লাইন বাই লাইন কোডই হচ্ছে ওর মধ্যে, ওরা দেখতে পেতো না যে গেম খেলছি বা সামথিং লাইক দ্যাট। হ্যাঁ খেলতাম অবভিয়াসলি, বাট ওটাই ম্যাক্সিমাম টাইম করতাম, তো ওরা একটা পিস অফ মাইন্ড ছিল যে না ও যা করছে ও করতে দিই, এইটুকু ছিল। আর এটাই আই থিঙ্ক ওই টাইমে অনেক বড় ম্যাটার করে। আমার এটাও ইভেন মনে হয় তোর যে এক্সেলেন্স আজ যেটাই অ্যাচিভ করেছিস তার পিছনে ক্রেডেন্টেরও হাত আছে, প্রত্যেকটা জিনিসের হাত আছে, খারাপ প্রত্যেকটা জিনিস, কিন্তু ক্রেডেন্টে আমি তোর কোন জিনিসটা দেখেছি তোকে এক্সেল করেছে, যেখানে ওরা তোকে একদম বুঝতে পারেনি, এবং এমন দিনও গেছে যেখানে তোকে কাঁদতে হয়েছে অফিসে বসে। আমার খুব খারাপ লাগতো, বাট দেয়ার ওয়াজ নো ওয়ে টু কনসোল ইউ, একদম, কারণ আমি জানতাম ভুল হায়ারিং হয়ে গেছে, বা ভুল হায়ারিং ইন দ্য সেন্স ওরা ট্রেনিং তো দেয়ই না যে জন্য তোকে তৈরি করছে, তো একটু ট্রেনিং দেওয়া উচিত ছিল, তোর প্রোডাক্ট নলেজও ছিল না কি বানাতে চলেছি, তখন ওদের দেয় না বলতে ওরাও তো স্টার্ট আপ, ওরাও স্ট্রাগল করছিল, এখন আরো অনেক ভালো হয়ে গেছে সব, এইগুলো কিন্তু তোকে অনেক পুশ করেছে, অনেক পুশ করেছে। তুই যেগুলো এখানে পারতিস না বা পারার কথা ছিল না, কিন্তু তোকে এমন সারাউন্ডিং ছিল যে তোকে করতে হবে এরকম টাইপের, একদম। আর তার তুই বাড়ি গিয়ে সেগুলো নিয়ে বসে থাকতিস, রাত অব্দি বসে থাকতিস, মাঝে মাঝে বলতিস সানিদা আমার রাত্রে ঘুম হয়নি। হ্যাঁ, আমি বাড়ি আসতাম, এসে একদম বসে পড়তাম যাতে পরের দিন না কথা শুনতে হয়। এক্স্যাক্টলি, ওই ধাক্কাগুলো না খেলে আমি হয়তো এক্স্যাক্টলি এখানে আসতে পারতাম না। অবভিয়াসলি তুমি অনেকটা হেল্প করেছিলে, অসুও ছিল, অসুবিধা অনেক হেল্প করেছিল, তোমাদের মধ্যে অনেকটা মানে ফ্রেন্ডলিনেস ছিল বলে আমি সার্ভাইভ করে গেছিলাম লিটারালি। আমি নাম নিতে চাই না, আরেকজন ছিল যে তোকে ম্যাথামেটিক্যালি চ্যালেঞ্জ করতো এবং হালকা একটু মানে হেও করতো, ওর স্বভাবটা ওরকম ছিল, নাম বলার দরকার নেই, সেটাও তোকে অনেক বেশি পুশ করেছে ম্যাথামেটিক্যালি। ম্যাথামেটিক্সে এত ডিটাচ হয়ে গেছিলিস, আজকে তুই যে এত কিছু স্কিল ডেভেলপ করেছিস, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ক্লাউড ফাউড যা করেছিস, এবং তুই অ্যানালিটিক্যালি এগুলো বুঝতে পারিস, সেগুলোর পিছনে তোর ওই ম্যাথ কোর্সটা অনেক দায় ছিল। ম্যাথ ছাড়া ভাই সফটওয়্যার ডেভেলপমেন্ট হয় না, এটা কিন্তু লজিক বিল্ডিং তো খুব দরকার, খুব দরকার। এটাই মানে কনফিডেন্সটা তোর দেখে শেখার মতো, বিশাল কনফিডেন্স ছিল, আজও দেখি বিশাল কনফিডেন্স। এবারে একটু ক্যান্ডিড হই, ঠিক আছে? তোর বয়স কম এখন যদিও, কিন্তু ওভারঅল আমি যদি জানতে চাই তোর কাছ থেকে যে তোর বল এখন পার্সোনাল লাইফ ইন দ্য সেন্স লাভ লাইফ কেমন চলছে, ইনক্লুডিং এটাও বল কেরিয়ারে তোর লাভ লাইফের এফেক্ট আদৌ ছিল কিনা কখনো,
যদি খারাপ থাকে কিভাবে ওভারকাম করেছিস, যদি ভালো থাকে দেখ খারাপের মধ্যেও তো ভালো প্যাচ ছিল, সেগুলো তোকে কিভাবে হেল্প করেছে? আমার এখন লাভ লাইফ খুবই ভালো। আমার পার্টনার মানে খুবই সাপোর্টিভ আর মারাত্মক আন্ডারস্ট্যান্ডিং। ও জানে যে কতটা স্পেস দিতে হবে ওর টাইমে, ওকে এইটুকু স্পেস দিতে হবে, নাহলে ও কাজ করতে পারবে না। তারপরে উইল হ্যাভ আওয়ার টাইম। তো সেরকম একটা আমার পার্সোনাল লাইফে অসুবিধা পড়েনি আমার কেরিয়ার নিয়ে। বাট হ্যাঁ, একটা টাইমে আমার খুব একটু কম সময় দেওয়া হচ্ছিল পার্টনারকে। সেটা হচ্ছে আমার ইনিশিয়াল লেভেলে, যখন আমার এই পুশগুলোর আগের সম্পর্ক না এখনের সম্পর্ক? এটা আমার আগের সম্পর্ক ছিল। তখন আমি টাইম দিতে পারছিলাম না, ইনফ্যাক্ট দেওয়ার ইচ্ছাও হচ্ছিল না, কারণ আমি এতটাই মানে নিজের ওপর কেরিয়ারের ওপর ব্যস্ত ছিলাম। আর আমি এটাতে এতটাই ফোকাস ছিলাম যে ওইদিকে লিটারালি আমার ব্রেন যাচ্ছিল। তা আমি এতে যেহেতু ফোকাস করছিলাম, এইখানে আমার নিজের স্কিল ডেভেলপমেন্ট, আমার কেরিয়ার পাথ, রোড ম্যাপ, হ্যানা তেনা, তাই জন্য ওটা একটু হ্যাম্পার করেছিল ইনিশিয়ালি। বাট তারপরে যখন একটু ওয়েল অ্যান্ড ডু হয়েছে, তারপর ঠিক হয়ে গেছে আস্তে আস্তে। তুই বলতে পারবি, আমি জানি, আমি যেহেতু তোকে জানি সেজন্য বলছি, তুই অতটা কমিউনিকেট করিস না, বেটার এক্সপ্রেস করিস না নিজেকে। তোর উপরে বিশাল একটা রেসপন্সিবিলিটি ছিল। কিসের রেসপন্সিবিলিটি ছিল? তুই কিন্তু গ্র্যাজুয়েশন করিসনি, তো এইটা তোর মাথায়, তুই জানতিস যে আজকালকার কোনো ভ্যালু নেই, কিন্তু তুই এটাও জানতিস কোথাও না কোথাও ডিগ্রির চাপ আমি পাবোই পাবো। তুই যেহেতু ডিগ্রিটা করিসনি, তোর সবসময় মাথায় ওটা কাজ করতো, কবে ডিগ্রি করবো, আর ডিগ্রি করবো না কেরিয়ার বাড়াবো না ডিগ্রি করবো। এটা পার্শালি ট্রু, বাট দ্য রিয়েল ট্রুথ ইজ আমার নিজের ওপর এক্সপেকটেশন আরও বেশি ছিল। না সেটা তো ছিল, আমি বলতে চাই যে আমার আন্ডারস্ট্যান্ডিং, তুই অবশ্যই কারেক্ট করবি, যে তুই যেহেতু এক্সপেকটেশনটা হাই ছিল এবং ওদিকে একটা চাপও ছিল যে আমি করিনি, ওই পাথটা পুরো আমার জন্য বন্ধ করে দিয়েছি, তো আমার যা কিছু করতে হবে সব এই লাইনেই করতে হবে একদম। তো সেই জন্য সবকিছু অফ করে দিয়ে তুই এটা করছিলিস, এবং তোর উপায়ও ছিল না ওটা করা ছাড়া। কারেক্ট। আর আমি মানে যেহেতু আমি প্যাশনেট ছিলাম, আর আমি একটা টাইমে গিয়ে ধাক্কা খেয়েছিলাম এমন যে আমি লিটারালি লাস্ট যতই আমি শিখেছি সব কিছুই মনে হচ্ছিলো যেন ভুল শিখেছি। ওইটা একটা খুব বড় ধাক্কা ছিল সেই টাইমে। আর ওখান থেকে ওভারকাম করার জন্য আমি আরো বেশি পুশ করেছি ওই টাইমটাকে নিজেকে। ওটাও একটা খুব বড় ফ্যাক্টর, তাই জন্যই আর কি, আর কিচ্ছু না। তো কোনো চ্যালেঞ্জ যদি এসে থাকে লাভ লাইফে, সেগুলো কিভাবে তুই ওভারকাম করেছিস? এটাই চ্যালেঞ্জ ছিল যে ওইটা জাস্ট মানে ওই টাইম দিতে পারছিলাম না বলে খুবই টার্ময়েল চলছিল, রাদার দেন সেরকম আর কিছু। আচ্ছা, তুই এটা আমাকে বল যে তুই যে ডিসিশনটা নিলি, আশেপাশে তো অবশ্যই তুই যেটা বললি যে এটা নর্মাল ডিসিশন ছিল না, এটা অর্থোডক্স বিলিফের এগেনস্ট, স্ট্যাটাস কোর এগেনস্ট, যে তুই সব ছেড়ে ডিগ্রি কোর্স না করে তুই এদিকে মন দিবি। কাকু কাকিমা এটা কিভাবে রাজি হলেন? একদম প্রথমে তো রাজি হয়নি, সেটা তো কিভাবে হ্যান্ডেল করলি? বাট তারপর সাপোর্টিভ ছিল অফকোর্স। একদম প্রথমে রাজি হয়নি ওরা সবাই, ইনফ্যাক্ট কেউই আমাকে বলেনি যে এটা সাকসেসফুল পাথ বা এটাতে কিছু একটা হবে। সবাই আমাকে ক্রিটিসাইজই করেছিল। সেটা খুবই নর্মাল, কারণ এখনকার দিনেও হয়তো সেটা হয়ে যাবে, ম্যাক্সিমাম লোক সেটাই বলবে, কারণ আমরা একটা জিনিসে ইউজ টু যে পড়াশোনা করো, কাজ করো, এই তোমার লাইফ হবে। বাট আমি কোথাও না কোথাও নিজের, যেহেতু ওই প্যাশনটার মন থেকে যে বেরিয়েছিল না ওই ওয়ার্ডটা, যে না এটাই আমি করতে হবে, ওটাই আমাকে পুশ করেছে। আর আমি ওটা ওদেরকে কিছুভাবে জাস্ট কনভিন্স করেছি দিন বাই দিন। তারপরে যেহেতু ওটা একটা ডেইলি রুটিন হয়ে গেছিলো, আমি সারাদিন ওখানেই বসে থাকি, ওই করছি, তো ওরাও একটা মানে হ্যাবিচুয়েট হয়ে গেছিলো, না ও যা পাচ্ছে করুক, বাড়ি থেকে তো বেরোচ্ছে না, অন্য ছেলেদের মতো আড্ডা ফাড্ডা তো মারছে না, ও যা পারে করুক। এই জিনিসটা তারপরে মিড ফেজটা বলছি। তারপরে যখন আমি একটু সাকসেস পেতে শুরু করলাম, আমার চাকরি পেলাম, তখন ওরা বুঝতে শুরু করলো। না, ফার্স্ট স্যালারি কত ছিল প্রথম জবে? যেটা বললি ওই বিটেক এমটেকও ছিল, কিন্তু তোর সিভি ভালো ছিল বলে ওটা ছিল 7,000 টাকা। 7,000 ট্রেনে ঢুকেছিলিস 13,000 টাকা দিয়ে। ট্রেন ঢুকেছিলাম 13,000, 5 বছরের গল্প, আজকে 1 কোটি টাকা। 13,000 টাকা পার মান্থ, মানে বছরে কত? 1,56,000। তো এগুলোই শেখা টোটাল কেরিয়ারে, যখন থেকে তুই স্টার্ট করেছিস এই 5 বছরে। হ্যাপিয়েস্ট ডেজ কোনগুলো আর স্যাডেস্ট ডেজ কোনগুলো? ধর এই সময়টা আমি খুব ভালো ছিলাম, ইভেন একটা কোম্পানি তুই পুরোটা বলতে পারিস, বা বলতে পারিস এই কোম্পানির এই সময়টা খুব ভালো ছিল। আমি হ্যাপি দিয়ে শুরু করছি এটা। আগে কেরিয়ার ওয়াইজ বলবি, তারপর ওভারঅল লাইফে বলবি। কেরিয়ারের দিক থেকে তো অফকোর্স যেদিন মানে ফার্স্ট ইন্টারভিউ আমি পেয়ে গেলাম, এই জবটার ইন্টারভিউটা না এটা না, ফার্স্ট জব, সেটা সবচেয়ে আনন্দ ছিল। হ্যাঁ, ওটার তুলনায় আলাদা লেভেলে। তারপরে
কেরিয়ারে আমি খুব খুশি পেয়েছি যখন আমি লাভ বনিত কোম্পানিটা জয়েন করেছিলাম, সিঙ্গাপুর রিমোট জবটা। ওটা একটা স্টার্ট আপ ছিল। 1.5 বছর আমরা এতটা খেটেছিলাম ওই ওয়েবসাইটটার পেছনে। ওটা খাটার পর ওই ওয়েবসাইটটা 5-6টা দেশে লঞ্চ হয়ে গেছে। তার থ্রুতে কোম্পানিটা অ্যারাউন্ড $50 মিলিয়ন রেজ করেছিল, যেটা কিনা বিশাল একটা অ্যাচিভমেন্ট ওই কোম্পানিটার জন্য। আর আমরা লিটারালি পাইলট ব্যাচ ছিলাম। খুব ভালো রেসপন্স ছিল আমাদের প্রতি, সিটিওর, ফাউন্ডারের, সিইও সবার। তারপরে অফকোর্স এই জবটা যখন পেলাম জার্মানিতে, অ্যারাউন্ড 1 ইয়ার স্ট্রাগল করছি আমি যাওয়ার জন্য। ওখানে এই রাশিয়া ইউক্রেন ওয়ারের একটু চাপ ছিল, সেটা এখন অনেকটা সাপ্রেস হয়ে গেছে, তাই জন্য এখন হয়ে গেল। তো এটা খুব একটা খুশির জিনিস আমার কাছে কেরিয়ার ওয়াইজ। সব থেকে কষ্টের দিন বা স্ট্রাগলের দিন? ক্রেডেন্ট তো নিশ্চয়ই স্ট্রাগলের মধ্যে পড়বেই। আমার অ্যাকচুয়ালি ক্রেডেন্টই লাস্ট কেরিয়ারের স্ট্রাগল ছিল। তারপর থেকে আমি শিখে গেছিলাম যে কীভাবে ওভারকাম করতে হয়। ক্রেডেন্টে আমি অনেক কিছু জানতাম না, লিটারালি বাচ্চাই ছিলাম তখন। বলার মতো শুধু তুমি ছিলে আর ওষুধা ছিল। তা ওষুধা খুব একটা বলতো না, তুমি ম্যাক্সিমামটা বলতে, ভুলটা ধরাতে, যেটা কিন্তু খুব বড় ফ্যাক্টর ছিল। তাদের যে ডিপ্রেশনে চলে যেত সেটা স্বাভাবিক। হয়তো আমিও তখন খুব ম্যাচিওর ছিলাম না এটা বলতে, যে কিভাবে প্রপারলি বললে তুই খারাপও লাগবে না আবার শিখবিও। আমিও শিখছিলাম এগুলো। আমি এটাকে রাদার পজিটিভলি নিয়েছি। তো আমি মনে করি ওখানে যদি আমার খারাপ না লাগতো না ওই টাইমটা, তাহলে আমি এত দূর এগোতে পারতাম না। ওই একটা কমফর্ট জোনেই থেকে যেত। আর ওই কমফর্ট জোনে থেকে গেলে ওখান থেকে আমি বেরোতে পারতাম না। তো আমি এটাকে একটা লার্নিং আর একটা ভালো দিক হিসেবেই নিয়েছি, যে ফর্চুনেটলি তোমরা আমাকে বলেছো এমন জায়গায় যে ট্রিগার করেছে আমার, হুইচ ইজ গুড। তো ওটা ওয়ান অফ দি স্যাডেস্ট টাইম, বাট ওভারঅল গুড। আর এমনি লাইফ ওয়াইজ যদি শেয়ার করতে চাস, ওভারঅল জীবনের সব থেকে টাফেস্ট ফেজ এবং হ্যাপিয়েস্ট ফেজ? তো জীবনটা যদি ছোট এক্স্যাক্টলি, বাট স্টিল যত বাড়বি তো স্যাডেস্ট ডেজ বাড়বে। বাট আপাতত আমি পুরো প্যাশনকেই ফলো করেছি আর সেটাতে এগিয়েছি। আর যা আমার স্যাডেস্ট পার্ট সেগুলো আমার কেরিয়ারেই রয়েছে আপাতত। এমন কিছু তো আমি বড় হইনি, লাইফ অনুযায়ী আমি হ্যাপি আছি। তোর আরেকটা ভালো জিনিস হচ্ছে যে এটা প্রত্যেকটা মানুষের শেখা উচিত, যে ডেসপাইট নট বিলঙ্গিং ফ্রম টু ওয়েল অফ ফ্যামিলি, তুই কখনো লাইফ নিয়ে কমপ্লেন করিস নি কাউকে। তুই সবসময় এটা চেয়েছিস যে লাইফটা বেটার করবো। এক্স্যাক্টলি, লাইফটা বেটার করার উপায় কি? তোর অনেকে মনে করে গেম খেলে বড়লোক হবো, না তানা এইসব কত কি উল্টোপাল্টা টাইম ওয়েস্ট করে। বাট তুই এইটুকুনি খুব ভালোভাবে বুঝে গেছিলিস যে দেয়ার আর লট অফ ওয়েজ টু বি সামথিং ইন লাইফ, শর্টকাট ইজ নট ওয়ান অফ দেম। একদমই না, এটা তুই খুব ভালোভাবে বুঝতে পেরেছিস। সবসময় তুই খাটায় বিশ্বাস করতিস, খাটার রিসার্চে। ইনফ্যাক্ট আমি লাভবনিতা কোম্পানিতে জয়েন করেছি কোভিডের টাইমে। তখন আমি ফার্স্ট অ্যারাউন্ড 6 ফিগারে চলে গেছি তখন, একদম ফার্স্ট দিস ইজ আ বিগ থিং। তখন আমার বয়স কত, 20। 6 ফিগার স্যালারি, মান্থলি ল্যাক্স অ্যান্ড ল্যাক্স আমার কাছে আসছে। প্রচুর টাকা ঘুরিয়েছি আমি ওই টাইমে। বাট এইটা ঠিক যে আমি বোর হয়ে যাই, একটু করতে করতে তারপর বোর হয়ে যাই, তখন ওটাকে আমি টুইস্ট করে দিই, ওটাকে ঠিক জিনিসটাকে খোঁজা শুরু করি। তখন আমি ইনভেস্টমেন্ট শুরু করলাম, ইনভেস্টিং দুনিয়াটা জানলাম, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া জানলাম। আমি লিটারালি এই কোম্পানিটাতে আমি এখন যাচ্ছি, আমি জার্মানিতে। আমি এর আগে লাস্ট 4 মাস আমি আনএমপ্লয়েড প্রায়, কারণ সেটা বাই মাই চয়েস। আমি পারলে আমি ভালো কোম্পানিতে ছেড়েছিস, হ্যাঁ একদম। বাট এই যে ফিনান্সিয়ালি হেল্প করা নিজের ফ্যামিলিকে উইথ মি, এর জন্য আমার ফিনান্স কোনো দিনও হ্যাম্পার হয়নি, কারণ আমি সেই প্ল্যানিং করে এসেছি আর এটাতে আমার রিসার্চ ছিল। তাই জন্য এতটা আসতে পেরেছি আমি এই জায়গাটায়। তো এই কিউরিওসিটিগুলো ছিল বলেই আই থিঙ্ক ধরে ফেলেছি এই জায়গাটাকে। অনেকে পারে না, আমি তাদেরকে লিটারালি শেখাতে চাই যে তুমি এই ডিসিশনগুলো নাও, তাহলে দেখবে একটা ওয়েতে এগোবে। এই রোডে গেলে তুমি এগোবে এরকমভাবে, তাহলে তুমি একটা জায়গায় যাবে যেখানে আটকে যাবে বা একটা কমফর্ট জোনে ফেসে যাবে। আমি এই বিষয়ে একটা কথা বলতে পারি, যখন এই ধরনের কথা বলি, যখন প্রথম আমি স্টার্ট আপ এনথুসিয়াস্ট ছিলাম, তখন মনে হতো স্টিভ জবস অনেক বড় লোক, অনেক বড় একটা মাপের লোক। কিন্তু যখন এখন বড় হয়েছে, এখন বুঝতে পারি, হয়তো তুই অ্যানালাইজ করলে বুঝবি কি লোকটার মহত্ব কোন জায়গায় ছিল। আজকের যুগে যেমন উনি মরে যাওয়ার পরে পডকাস্ট ফেমাস হয়েছে, কিন্তু উনি বেঁচে থাকলে মনে হয় পডকাস্ট যেতেন না মনে হয়। কারণ পডকাস্টে আমরা যেটা 2-3 ঘন্টা আলোচনা করব, উনি লিটারালি 10-15 মিনিটে বলে দিতে পারবেন। এত ওনার চয়েস অফ ওয়ার্ডস সুন্দর ছিল। একদম।
বারবার আমার মনে হয় লাইফে ওটা দিয়ে বিশাল শিখেছি বলবো না, বাট বিশাল বড় ইন্সপিরেশন যে কিপ লুকিং, নেভার সেটেল। নেভার সেটেল। কখনো সেটেল হয় না, মানে কমফোর্ট জোনে চলে যেও না। একদম। কমফোর্ট জোনে চলে যেতে চাইলে ছোটবেলায় তুমি কিছু করে নিতে পারো, আর ভালো কোনো কিছু হয়ে গেলে তখন মানে ব্যাপারটা হচ্ছে তখন আর এক্সেল করার কিছু থাকে না লাইফে। বাট এমন নয় যে সবকিছু করবো লাইফ এনজয়ও করবো না, তুই লাইফ এনজয়ও করিস, অনেক এনজয় করিস। তো এগুলো শেখার বিষয় রয়েছে। তো এনিওয়ে তোমাকে একটা কথা বল, যে এটা অনেকে অনেক রকম ভাবতে পারে, সেই জন্য আমি বলছি তোর অ্যাঙ্গেল দিয়ে কি মনে হয় যে তোর মতো লাইনে যদি কেউ আসতো ডিগ্রি না করে, তুই কি এনকারেজ করবি না করবি না? করবো। আগে যদি এসে বলে যে সৈকত দা আমি আর একটা সৈকত হালদার হতে চাই, আমি ডিগ্রি করবো না, আমি তোমার মতো বেরিয়ে এসে আমার প্রচন্ড মানে নিজের প্রতি এক্সপেকটেশন আছে, আই নো আই উইল ক্র্যাক ইট, আই নো আই ক্র্যাক দ্য ম্যাট্রিক্স। আমি ক্র্যাক দ্য ম্যাট্রিক্স এখন বড় একটা ওয়ার্ড, ফ্রেজ বলা যায়। তুই কি বলবি, তাকে এনকারেজ করবি কি? আচ্ছা, এটার দুটো ফ্যাক্টর আছে। একটা আমি অবভিয়াসলি তাকে এনকারেজ করব। এবারে ডিগ্রি নিয়ে যে ম্যাটারটা, সেটা হচ্ছে আমি বিশ্বাস করি অন্তত আইটি লাইনে ডিগ্রি তোমাকে মানে একটা সার্টেন ডিরেকশন দিতে পারে বা একটা সার্টেন হেল্প দিতে পারে, তারপরে ও করবে না, লিটারালি করবে না। কারণ তোমাকে ওটা পুরো তোমার স্কিল সেটের ওপর দিয়ে তোমাকে চালাতে হবে তোমার কেরিয়ারকে। আমার যে বন্ধু বান্ধব আছে সবার মোটামুটি, আমার বিটেক এমটেক বন্ধু আছে এমন মধ্যে যারা এখনো পড়াশোনা করছে। তো সবাইকে আমি এই কথাটাই বলি যে এই কেরিয়ারটা বা কোডিং জিনিসটাতে আসতে হলে একটা জিনিসই ফলো করো, সেটা হচ্ছে প্যাশন আছে কি নেই, এটা ভালো লাগছে কি লাগছে না। কারণ 8-9 ঘন্টা একটা কম্পিউটার স্ক্রিনে বসে বাগ ফিক্স করা, কোড করা, এটা সবাই পারে না। আর সবার এটা শুধু মজার জিনিস, শুধু মজার জিনিস না, আর সবার জন্য কিছু একটা বানিয়ে চোখের সামনে দেখলাম, এটা যেরকম দেখা মজার লাগে, ওটা কোডটা ফাটলে ততটাই খারাপ লাগে। তো এটা অনেকে আছে ফিল করতে পারে, সেই মজাটা নিতে পারে, আবার অনেকে আছে মজা নিতে পারে না। যেমন আমি সারা দিন কোড করতে পারবো, আমি এমন জিনিস আছে যে আমি এটা করেই যেতে পারবো একদম সকাল থেকে রাত পর্যন্ত। কিন্তু সবার জন্য নয় এটা। তা আমি ফার্স্টে এটাই বলি যে তোমার এটা ভালো লাগছে কি লাগছে না সেটা আগে মেজার করো। সেটা যদি মেজার করে বের করতে হবে যে না এটা ভালো লাগছে আমার, এটা আমি পারবো, দেন ইউ গো। এমন তো না যে শুধু কোড করতে হবে। আমার নিজের গার্লফ্রেন্ড, আমি ওকে ইউআই ইউএক্স ডিজাইনার পাথ দেখিয়েছি, যাতে তোকে না টপল করে যায়। না সেরকম কোনো ব্যাপার না। ওরও ইচ্ছা ছিল যে আইটি সেক্টরে কাজ করার। তা আমি বললাম যে এমন তো না যে আইটি সেক্টর মানে কোডিং, অনেক কিছু করতে পারবে। ইটস টাফ, কোডিং স্টাফ। তো যদি ভালো লাগে করবে আস্তে আস্তে, বাট আমি বলেছি যে তুমি এক্সপ্লোর করো, কত কিছু আছে, ভিডিও এডিটিং, ফটো এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, সবকিছুতে হায়ারিং চলছে, সবকিছুতে ডিমান্ড আছে। হ্যাঁ, তো এক্সপ্লোর করো আগে যে এটা আমার ভালো লাগছে। এটা অবভিয়াসলি কম্পিউটার তো লাগবে তা এক্সপ্লোর করার জন্য, ওইটা তোমার একটা নিড, আর কিছু না। বাকি এখন ফ্রি ইন্টারনেট প্রায় বলতে গেলে। এক্সপ্লোর করো, যেটা ভালো লাগছে, যেটা মনে হচ্ছে যে না এটা আমি লাইফ লং করতে পারবো, সেটাতেই এগো। আর আমি সেটাই সবাইকে বলি যে যদি ভালো লাগে কোডিং, আমাকে দেখে এসো না যে আমি অ্যাচিভ করে গেছি তার মানে তুমিও করে যাবে, এমনটা নয়। তুমি আগে বুঝো যে পারবে কি পারবে না, তোমার কতটা ক্যাপাবিলিটি, তারপর আসো। ক্যাপাবিলিটি, জিল কতটা নিড আছে তোমার মধ্যে। একদমই, তুমি আজকে যদি একটা জিনিস সলভ করতে পারছো না, তুমি দেয়ালে ধাক্কা মারবে, কালকে আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা আছে কি তোমার? একদম। তুমি পৃথিবীর সব থেকে ট্যালেন্টেড মানুষ হতে পারো, তুমি কিন্তু কোডিং এ ধাক্কা খাবে। আর এটা তোমার কি আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা আছে? সেটা না হলে এসো না। কারেক্ট। আমার এরকম মানে একটা দুটো বন্ধু আছে যাদেরকে আমি হেল্প করেওছি। ইনফ্যাক্ট ওদের এমন একটা সিচুয়েশন ছিল লাইফে যে ওরা লিটারালি কলেজ যাচ্ছে, কোনো পারপাস পাচ্ছে না, ওরা আমার সামনে এসে কেঁদে পর্যন্ত ফেলেছে যে আমি কি করবো বুঝতে পারছি না। আমি বললাম যে ঠিক আছে, এইভাবে দেখ যে এইভাবে হয় কি না, তোর ভালো লাগছে কি লাগছে না। তাদেরকে আমি এইরকমভাবে ফার্স্টে ইনিশিয়াল স্টেজটাকে ব্রাশ আপ করার চেষ্টা করেছি। তারপর হ্যাঁ ভালো লেগেছে তাদের আমি শেখাই তো নি, কারণ আমার নিজের টাইম নেই শেখানোর বসে। আমি তাদেরকে গাইড করে দিয়েছি, আমার যে কেরিয়ারটা, আমার যে রোডটা ছিল, আমি যেভাবে এগিয়েছি, তাদের সেই ভুল ভ্রান্তিগুলো আমি শুধরে ওদেরকে শর্ট করে দিয়েছি। অনেকে এটা বোঝে না যে একটু রোড ম্যাপটা পেলে যেন সুবিধা হয়, কেউ নেই বলার। বিশেষ করে দেখ, তুই আজকে যদি WBCS অফিসার হবি, IAS অফিসার হবি, ডাক্তার হবি, তোকে বলে দেবে, কারণ আশেপাশে অনেক সাকসেসফুল মানুষ রয়েছেন, যেটা তোকে বলে দেবে প্রপারলি কি পাথ আছে, কি তুই যদি আজকে MBBS পাস করিস তোকে কিসে MD করা উচিত,
তো কিভাবে প্রসার করা উচিত, তুই WBCS যদি ক্র্যাক করতে চাস কোথায় ভর্তি হওয়া উচিত, কত ঘন্টা পড়তে হবে, কোন সাবজেক্টের উপর প্রেশারাইজ করতে হবে, এমফাসাইজ করতে হবে, এগুলো তোকে বলে দেবে। IAS ক্র্যাক করতে গেলে তোর কোথায় যেতে হবে সেগুলো বলে দেবে, কিন্তু এর কোনো ফর্মুলা নেই। প্রোগ্রামিং এ তেমন কোনো মানে হ্যাঁ, মানে ফর্মুলা নেই, BTech এত ডাইভার্স পাথ। এক্স্যাক্টলি, কিছুটা আছে। মানে ধরো বিটেক এমটেকে তো বুঝিয়ে তো দেয়, আর আমাদের এখানে যেমন ভাবে লোক ট্রেডিশনালি ফলো করে এসেছে যে আফটার বিটেক এমটেক তুমি কোনো একটা ইন্টার্ন বা কোনো একটা MNC তে সেখান দিয়ে ওইটা আছে। না, ওটা এখন খুবই কমে গিয়েছে, ধর সব কলেজ দিতে পারে না প্লেসমেন্ট, পারে না, বাট হ্যাঁ তাও আমি বলছি যে অন্তত আছে ওই জিনিসটা। তুই এইগুলোকে মানে বলছিস যেগুলো প্লাস পয়েন্ট ডিগ্রি করার, এটা একটা প্লাস পয়েন্ট, বাট এটা নেগেটিভ পয়েন্টও, কারণ এটা একটা কারণ লোকে ওই লুপ থেকে বেরোতে পারে না, বেরোতে পারবে না নিজেকে। হ্যাঁ, আমি দেখেছি যারা বড় বড় MNC তে ঢুকে গেছে শুরুতে, ওখানেই ঢুকে ব্যাস, আর তারা প্রোডাক্টেও সহজে যেতে পারে না, পারবে না তো, কারণ ওদের সেই ডেভেলপমেন্ট মাইন্ডসেটটাই তৈরি হবে না। ওরা ভাবছে যে আমি বিটেক এমটেক করে ফেলেছি, আমার শেষ কাজ, এবার যা আমার কোম্পানি দেবে ওই করবো, ওতেই আমি খুশি। তাতে 30,000 টাকা স্যালারি হোক, 40,000 টাকা হোক, আর 10,000 টাকা হোক, ওই কমফর্ট জোনে ফেসে যায় লোক। তাও দেখি মানুষ কমপ্লেন করে, বলবে আমি তো 8টার সময় বেরোচ্ছি, খুব প্রবলেম হচ্ছে। কটার সময় যাস? বলছে সকালে 11টার সময় যাচ্ছে, 9 ঘন্টা। বলছে না, জিম করতে টাইম চলে যায়, মানে অফিসেই জিম আছে, 2 ঘন্টা ওখানে টাইম ওয়েস্ট করে ওইদিকে বাড়ায়, পারলে 6টায় চলে আসতে পারবে। মানে কমপ্লেন করতে হয় বলে অনেকে করে। আমি এটাই বলছিলাম যে কমপ্লেন না তারাই করে যারা কিনা এটাকে ভালোবাসে না, এই প্যাশনটাকে। ফ্রাস্ট্রেশন তো হবে, মাঝে মাঝে হবে, কিন্তু এমন না যে তোমার ভালো লাগবে না কমপ্লেন করে দিচ্ছ তুমি। এনিওয়ে, তো ডিগ্রি নিয়ে আমার টেকটা হচ্ছে যে পিওরলি বলতে গেলে ডিগ্রিতে এখন পুরোপুরি বেকার। ট্রুথ এটাই। তার কারণ হচ্ছে বিশেষ করে টেকনিক্যাল ওয়ার্ল্ড, বিশেষ করে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট এত ফাস্ট চেঞ্জ হচ্ছে যে আমি যদি আজকে মনে করি আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট ছেড়ে পড়াবো, আমি 2 দিন পরে অবসোলেট হয়ে যাব। আমাকে জাস্ট প্রিটেন্ড করতে হবে আমি টিচার। একদম। কারণ আজকের যুগে এত ফাস্ট পেসেড সফটওয়্যার ডেভেলপার, তোমার এর মধ্যেই থাকতে হবে। এর মধ্যে তুমি যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট সাইডে করতে থাকো তবেই তুমি পড়াতে পারলে তুমি রেলিভেন্ট হবে। নতুন নতুন জিনিস আসছে প্রতিদিন। সেই জন্যই গালাগাল কেউ দিতে পারে কিন্তু বুঝে শুনে দেবে না। আনাড়ি যদি হেড করে দেয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি বোঝে যে অনেক টিচার চাইছে যে কিছু হোক, অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিক্যাল হোক। এই যে বিটেক পড়ে আসে ছেলেপুলে 3-4 লাখ টাকা 5 লাখ টাকা খরচা করে, তারা ম্যাক্সিমাম হায়ারেবেল নয়। হায়ারেবেল নয় তো একদম। আমি নিজে 300-400 ইন্টারভিউ নিয়েছি, হায়ারেবেল নয় তারা, তাদের স্কিল নেই। তার বিটেক ডিগ্রি আছে তো কি হয়েছে, নেই তো স্কিল একদম। আর এই স্কিলটাই তাদের তো দোষ নয়, কলেজ ডেকে দেয়ও না। কলেজ একটা ওই বললো যে এখানে একটা তুমি ডিপ্লোমা করে নাও 6 দিনে 10 দিনের, এই সার্টিফিকেশন দেবো। সার্টিফিকেট দেখে আমি কি করবো? তুই যদি কাজ না পারিস আমি কি করবো? কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি ডিগ্রির এগেনস্টে নয় একদম। দেখ ভাই, ডিগ্রি নেওয়াটা মধ্যযুগীয় পন্থা। এই ক্লাসে গিয়ে পড়বো, আমাকে পড়াবে, ও সব আর চলবে না। এখন পড়াশোনা অনেক অ্যাডভান্স লেভেলে পড়াতে হবে, তোমাকে কম্পিউটার নিয়ে পড়াতে হবে। এখনো চক ডাস্টার নিয়ে কাজ হয়, বোর্ড নিয়ে কাজ হয়, এগুলো অবসোলেট হয়ে গেছে, জোর করে এগুলো করে রাখতে হয়েছে, সিস্টেমটা করে রেখেছে। ডিগ্রিটা কি প্রুফ করে? তাও আজকে আমি একটা যে ডিগ্রি করেনি ভার্সেস একটা ডিগ্রি করেছে, আমি কেন প্রেফার করব? দুজনে যদি স্কিল সেম থাকে, যে ডিগ্রি করে এসছে দ্যাট মিনস হি হ্যাজ দ্য পেশেন্স অ্যান্ড মেন্টালিটি অফ কনসিস্টেন্সি। এ যে করেনি তা নয়, এর কাছে যে মেন্টালিটি কনসিস্টেন্সির মেন্টালিটি নেই তা নয়, এর কাছে পেশেন্স নেই তা নয়, কিন্তু সেটা আমাকে বুঝতে হবে। কিন্তু এ অলরেডি আমাকে প্রুফ করে দিয়েছে যে ও 4 বছর ধরে একটা জিনিস কন্টিনিউয়াসলি পড়ে মানে 25-30টা পরীক্ষা দিয়ে পাস করার মেন্টালিটি আছে। তার মানে আমার একটা যদি কঠিন কাজ দিই, 2 বছর একটা প্রজেক্ট দিই, একে দিতে গেলে আমাকে আর ভাবতে হবে না, ও পেশেন্টলি হ্যান্ডেল করে নেবে। হ্যাঁ, এ হয়তো এর থেকে বেটার করতে পারে যে ডিগ্রি করেনি, কিন্তু সেটা আমাকে বুঝতে হবে যে ও করবে কি করবে না, কারণ ওর কোনো প্রুফ নেই। ইন্ডাস্ট্রিতে কাজ করেছে 10-12 বছর, সেটা একটা প্রুফ হতে পারে। আমি ফ্রেশার্সের কথা বলছি বা নতুন নতুন কথা বলছি। এ প্রুফ করে দিয়েছে যে এ কনসিস্টেন্টলি কিছু একটা করতে পারে। কারেক্ট। তো এটা একটা বড় পয়েন্ট। একদম। বিটেক আমিও পাস করেছি, ইটস নট টু ইজি। তার কারণ হচ্ছে তো প্রচুর পরীক্ষা আর প্রচুর সাবজেক্ট। ভালো ভালো ছেলেরাও সাপ্লি খায়, আবার পাস করে ক্লিয়ার করে বেরিয়ে আসে। আমাদের যে বিটেক এমটেক এতে যা শেখানো হয় সেটা একটা পার্ট পর্যন্ত গিয়ে মানে ওয়ার্ক করে, তারপরে ওয়ার্ক করে না। আমার তো মনে হয় না ওয়ার্ক করে। তার কারণ হচ্ছে যে বিটেকেও তুই যে কটা জিনিস করবি
তার থেকে অনেক বেশি রিকোয়ারমেন্ট ভাই। এক্স্যাক্টলি, একটা কোম্পানিতে ঢুকতে গেলে যে স্কিল লেভেলের রিকোয়ারমেন্ট তার কিছুই নেই বিটেকে। কারেক্ট। এমএস এর জন্য আমি ভর্তি হয়েছিলাম, কন্টিনিউ করতে পারিনি, প্রেশার প্রচুর ছিল বলে। মাস্টার অফ সায়েন্স ও আচ্ছা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে, ও কটা জিনিস আমি ইজিলি ইউডেমি থেকে করতে পারবো, কিন্তু সেখানে আমার প্রচুর দাম নিয়েছিল জাস্ট একটা ডিগ্রি দেবে বলে। কিন্তু আমি কেন করতে চাইছিলাম, যে অনেকে ভরসা পাবে। ওকে, এমন কোনো প্র্যাকটিস আছে বলে মনে হয় তোর লাইফে যেগুলো তুই এখন রেগুলারলি করিস রিলিজিয়াসলি, যেটা তোর মনে হয় যে যদি আমি এটা করা বন্ধ করে দিই তো আমার অফ দ্য ট্র্যাক হয়ে যাবো? অফ দ্য ট্র্যাক হয়ে যাবো সেরকম কিচ্ছু নেই, বাট একটা জিনিস আছে যেটা আমি খুব ফলো করি, যে এটা আমি অনেকটা বই পড়ে শিখেছি, যে তোমার সাবকনশিয়াস মাইন্ডকে তুমি যদি ট্রেন করতে পারো, যেটা তুমি চাও সেটা নিয়ে সবসময়, তাহলে তুমি ওটা অ্যাচিভ করে যাবে। তার জন্য আমি কি করি, আমার একটা ডায়েরি আছে, সেটাতে আমি যেটাই চাই, মানে আমার নেক্সট গোলটাকে আমি বারবার লিখতে থাকি। যত খিদে বেশি থাকে তত বেশি লিখি পার ডে। যদি আমার এখন ডায়েরিটা দেখতে হবে, মানে পেজের পর পেজ আই ওয়ান্ট টু গো টু জার্মানি, আই ওয়ান্ট টু গো টু জার্মানি, এরকমই লেখা। লাস্ট 5-6 মাস ধরে ওটা লিখছি আমি। তা এটা করলে হয়টা কি, তোমার সাবকনশিয়াস মাইন্ডটা ট্রেন হয়ে যাবে যে এটাই করতে হবে। তো তুমি আননোয়িংলি এমন কিছু অ্যাকশন নিয়ে নাও যেটা কিনা তোমার ওই গোলটাকে অ্যাচিভ করাতে হেল্প করবে। এইটা আমার একটা প্র্যাকটিস, আর এটা শিখেছি আমি পুরোপুরি একটা বই পড়ে। নাম বলতে পারবি? বইটার নামটা আমি ঠিক মনে করতে পারছি না, বাট এটা একটা খুব বড় একটা ফ্যাক্টর, যে সাবকনশিয়াস মাইন্ডকে তুমি যদি ট্রেন করো, যেটা দিয়ে তুমি চাও ওটা তুমি পেয়ে যাবে। তো এটাই আমি ম্যাক্সিমাম করি এখন। একটা কমন জিনিস হচ্ছে, তুই এত জায়গায় কাজ করেছিস, তুই জানিস বিভিন্নভাবে কাজ করেছিস, কখনো জুনিয়র, কখনো সিনিয়র, কখনো সেম ক্যাটাগরির কলিগদের সঙ্গে। তো তুই কনফ্লিক্ট কিভাবে হ্যান্ডেল করিস? বস হোক, কোনো একটা ন্যাগি কোওয়ার্কার হোক, বা যে এমন একটা জুনিয়র যে কাজ দিলেও করে না, এই কনফ্লিক্টগুলো তুই কিভাবে হ্যান্ডেল করিস? এটা সিম্পল সলিউশন হচ্ছে যে তুমি যার সাথেই হচ্ছে এটা, তুমি তার সাথে কমিউনিকেট করো। এটাই দি সিম্পলেস্ট সলিউশন, আর এটাই দি ওনলি সলিউশন আমার মনে হয়। তুমি তার সাথে কমিউনিকেট করো। অনেকে পারে না কমিউনিকেট করতে, কারণ তারা চায় না, রে মনে হয় যে এর সাথে আমি কমিউনিকেট করবোই না, এ বুঝবেই না আমাকে, এরকম হতে হবে। বাট আমার এক্সপিরিয়েন্স বলে যেটা, যে না, তুমি কমিউনিকেট করো। যেটা আমি অফকোর্স আমিও ভুল করেছি, আমার ইনিশিয়াল লেভেলেও কনফ্লিক্ট হয়েছে, আমার ক্রেডেন্টেও হয়েছে অনেক, আমি তাদের সাথে কমিউনিকেট করিনি, তার জন্য একটা ব্যাড রিলেশনশিপ হয়ে গেছিলো। সেটা থেকে ওভারকাম করে গেছি আমি, কারণ ওই কোম্পানিটা আমি ছেড়ে দিয়েছিলাম। বাট তারপরে ওই লার্নিংটা নিয়ে আমি কী করেছি, ওটা বেসিক্যালি যার সাথেই হয়েছে কনফ্লিক্ট মানে এমন না যে বড় খুব ঝামেলা, জাস্ট যে এই ডিসিশনটা তোমার ভুল হতে পারে, এটা আমার ঠিক হতে পারে, এই নিয়ে ডিসকাশন। এটা একদম 1-to-1 কনভারসেশন, যে তোমার পয়েন্ট অফ ভিউটা বলো, আমি আমার পয়েন্ট অফ ভিউটা বলছি, তারপর দেখছি যে কোনটা ভুল কোনটা ঠিক। এই জাস্ট এরমভাবেই দুজন একসাথে এসে ধর যে খুব বাজে মানুষ, যে কমিউনিকেটও করবে না এবং তোর পিছনে বদনামও করবে, দু একজন বেরোয়, অ্যাভয়েড দেম। বাট হোয়াট ইফ তোর বস যদি না তাকে অ্যাভয়েড করে, তাকে প্রেফারেন্স দেয়, তার অবশ্যই প্রত্যেকটা বসই জানে কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে, বাট দেয়ার আর ওয়েজ, এমনভাবে তোর পিছনে কথা বলবে তুই বুঝতে পারবি না। এগুলোও নিশ্চয়ই হয়েছে, বুঝতে পারলেও কিছু করতে পারবি না, কারণ বসদের মাথায় এমনভাবে খেয়ে রেখেছে, বসদের অত টাইম নেই, বেশি টাইম কি তাদের হাতে আছে? তো বসের সঙ্গে যার বেশি ইন্টারাকশন, বাই চান্স তোর থেকে বেশি হলে তোকে ভুল প্রমাণ করার স্কোপটা তাদের কাছে অনেক বেশি। তো এইরকম যখন হয়েছে তখন কিভাবে হ্যান্ডেল করেছিস? এটা আমার সাথে হয়েছে, আর আনফর্চুনেটলি আমি হ্যান্ডেল করতে পারিনি, বাট এখন যদি হয় আমি করে দেবো। কীভাবে করবি? সেটা হচ্ছে, এক তো আমি ফার্স্ট অফ অল মানে হায়ার অথরিটিদেরকে জিনিসটা এক্সপ্লেন করবো যে এই প্রবলেম হচ্ছে আমার ক্লিয়ারলি। যদি তারা না করে সলভ, তাহলে আমি লিটারালি ওখান থেকে বেরিয়ে যাবো। এটাই আমার ডিসিশন, কারণ আমার মেন্টাল পিসটা অনেকটা ম্যাটার করে। একটা কোম্পানিতে টাইম দেওয়ার থেকে আমার লাইফের ভ্যালুটা বেশি। এটুকু তো আমি নিজেকে ভ্যালু করাটা অনেক বড় ব্যাপার, সবাই এটা করে না, অনেক বড় ব্যাপার, আর এটা করা উচিত। সবাই ভাবে যে কোম্পানি আমায় টাকা দিচ্ছে তো উই আর স্লেভ টু দেম, একদমই এটা এই মেন্টালিটিটা অনেকে রয়েছে। খুব খারাপ লাগে, এমন অনেক মানে সিনিয়রদের বসদের কথা শুনেছি যারা এই বিষয়টা প্রাইড নেয় ভেবে যে আমাদের জন্য তো দুজনের পেট চলছে। ভাই তোর জন্য কারোর পেট চলছে না, কারোর পেট চলছে উপরওয়ালা চালাচ্ছে বলে, তোরও পেট চলছে উপরওয়ালা চালাচ্ছে বলে, তোর পেটও কালকে ফাঁকা যেতে পারে। কারেক্ট। এবারে আমি ওই জায়গাটা হ্যান্ডেল করতে পারি, বাট হ্যাঁ এখন ওইরকম বলে ওইটাই করবো আমি। এবার ফর্চুনেটলি আমি আফটার
ক্রেডেন্ট, আমি সব ফরেন কোম্পানিজই কাজ করেছি। ওদের এই জিনিসটা আমি কোনোদিনও ফেস করিনি এটা এই জায়গায়। যেমন ইন্ডিয়ার কালচার খুব খারাপ, বাইরের কালচারটা ততটাই ভালো। খুব ভালো। আমার সিটিও, আমার লাস্ট কোম্পানির সিটিও আমার সাথে এমনভাবে কথা বলতো যেন মনে হতো না ও একটা সিটিও, ও একটা সিএক্সও পজিশনে বসে আছে। আর সিটিও সে ছিল আর্জেন্টিনার লোক, পাবলো। ও আমাকে এটা খুব ভালো করে শিখিয়েছিল যে তুমি নিজের ওয়ার্থটাকে বোঝো, তুমি কতটা কেপেবল তোমার থেকে ভালো কেউ জানে না, তো তুমি সেটা বোঝো আর তুমি সেই হিসাবে কাজ করো। আমি এটাতে বলবো যে বেস্ট হচ্ছে তোর লাইনেই বলবো যে চুজ করো কোম্পানি এমন যে তোমার ভ্যালু বোঝে। ভ্যালু বুঝবে। এবং আমি এখানে একটা গুড নিউজ দিতে পারি যে আমি কিন্তু এটা কোনো বিদেশি কোম্পানির কথা বলছি না, আমি এমন একটা কোম্পানিতে চাকরি করেছি এবং ক্রেডেন্ট হ্যাজ বিন ভেরি কাইন্ড কোম্পানি টু মি অ্যাজ ওয়েল। ক্রেডেন্ট আমার জন্য অসাধারণ কোম্পানি ছিল, অনেক অনেক দায়িত্ব দিয়েছিল। তখন সফটওয়্যার ডেভেলপার ছিলাম, এখন লিড। তো এখন হায়ার পজিশনে এগুলো ইজি হয়ে যায়, যেমন তার থেকে বড় কথা হচ্ছে যে কোম্পানিতে চাকরি করছো সেটা অনেক ম্যাটার করে, তার কালচার কেমন। তো যদি না পোষায় ছেড়ে বেরিয়ে যাও। বাইরে লক্ষ লক্ষ কোম্পানি ওয়েট করছে, অনেকে ভয় দেখাবে যে এই 2 মাস 4 মাস থাকবে না, ছেড়ে দিয়ে চলে গিয়েছো বলে বদনাম, মানে অন্য কোম্পানি নেবে না, যে এত তাড়াতাড়ি কেন ছেড়েছো। মানুষের আইডিয়া নেই যে বড় বড় পজিশনে রয়েছে তারা কত কোম্পানি ছেড়েছে কত ফাস্ট। হাইডও করে। ইভেন আমরা এটাও দেখেছি আমি যে অনেক সময় অনেকে প্রশ্নও করে যে তুমি এত কেন ছেড়েছো, কিন্তু ওইটার জন্য কখনো বাদ দিতে দেখিনি আমাকে। হ্যাঁ, মানে ভ্যালিড পয়েন্ট তোমাকে জিজ্ঞেস করবে কাজ কি। এবং আমি 2বার এরকম হয়েছে, আমি 2বারই ওপেনলি বলেছি আমি 2টো কোম্পানি তাড়াতাড়ি ছেড়েছিলাম। 3টা কন্ট্রাক্ট ছিল, তো দেখে মনে হতো যে 3টা কোম্পানি ছেড়েছে তাড়াতাড়ি। এক্সপ্লেন করতে বুঝেনি তো কিছু বলতো না। কমিউনিকেশনটা অনেক বড় ব্যাপার কর্পোরেট ওয়ার্ল্ডে। ইউ হ্যাভ টু বি কমিউনিকেটিভ। যে ইন্ট্রোভার্ট হবো, আমি আমার মতো যাবো, কাজ করে চলে আসবো, নালে তোমাকে ওরা মানে সাপ্রেস করবেই করবে। তোর ফিউচার কি বল, মানে ফিউচার নিয়ে কি ভাবছিস? আমি জানি যে তুই খুব একটা কিছু অনেক ফিউচারে কিছু ভাবিস না, কারণ তুই জানিস তুই কতটা ফ্লেক্সিবল হয়ে থাকতে চাস, হুইচ ইজ ভেরি গুড। বাট স্টিল একটা তো আইডিয়া আছে যে এই করতে চাই বা এখানে থাকতে চাই। হ্যাঁ, একদম এটাই যে আমার ফিউচার গোলস আপ টু মানে 5 ইয়ার্সের হয়, তারপরে ওটা চেঞ্জ হয়ে যায়। যখনই অ্যাচিভ হয়ে যায় তখন চেঞ্জ হয়ে যায়। এরকম আমি ছোট ছোট গোলস বানাই, সেগুলোকে অ্যাচিভ করি আর তারপরে ওগুলোকে আবার চেঞ্জ করি। তো এখন আপাতত আমার গোল হচ্ছে ট্রাভেল ইউরোপ অ্যান্ড বি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। কি করে ট্রাভেল করবি? তো কাজ করতে হবে। এটা একটা 5 ডে, বাট এটার একটা খুব বড় ফ্যাক্টর আছে জার্মানি ওয়ার্ক কালচার। ছুটি প্রচুর দেয়, কারণ ওখানে আমার এমনি ছুটি 30 দিনের, মানে পেইড, এখানকার সরকারি ছুটি যা তার থেকে বেশি ছুটি দেয় ভাই, পেইড লিভ শুধু 30 দিনের। তারপরে আমি তার উপরে 10টা মেডিকেল লিভ দিতে পারবো। মেডিকেলি ওরা ছুটি দেবে আরো 10টা, মানে 40টা। ওটা নেবো না 40টা, বাট স্টিল 30টা তো আছেই। তারপরে আরো 30 days ওয়ার্ক ফ্রম এনিওয়্যার ইন দিস ওয়ার্ল্ড। তো তুমি জার্মানি থেকে চলে আসো বাড়ি, তো দুর্গাপূজায় বাড়ি চলে আসলে এসে এখান থেকে 30 days কাজ করলে ইউ স্টিল গেট দ্য মানি। ইউরোপে একটা বড় ফ্যাক্টর, কারণ থিঙ্ক অ্যাবাউট ইট, তুমি ধরো পোল্যান্ড এদিক ওদিক, হ্যাঁ, কোনো ভিসার চাপ নেই, প্লাস মানে শর্ট কারেন্সিরও চাপ নেই, শর্ট ডিস্টেন্স, কারেন্সি তো চাপ নেই, শর্ট ডিস্টেন্স। মানে ধরো তুমি আজকে শুক্রবার থেকে অফিস করে বেরোলে, আমার যেমন একটা ম্যারেজ অ্যাটেন্ড করতে যেতে হবে নেদারল্যান্ডসে, আমার একটা বন্ধু থাকে এক্স্যাক্টলি, তো আমি চলে যেতে পারবো, গিয়ে আমি আবার উইকে ব্যাক করে যেতে পারবো। দারুণ জায়গা। আমার ওই জায়গাটা ঘোরার খুব ইচ্ছা আছে। ওই একটা গ্রাম আছে না চারিদিকে পুরো পরীক্ষা টাইপের, গিথুন বলে, দারুণ জায়গা। ওই গ্রামে কোনো রাস্তাই নেই, মানে ওরা হচ্ছে পুরো নৌকায় ঘুরে বেড়ায়, কিন্তু আর ভেতরে বাড়িগুলো এত সুন্দর না, তোর ওই খাল মতো রয়েছে, খালগুলো সুন্দর করে বাঁধা, আর ওই ধারে ওই ওদের উঠোনগুলো নেমে আসছে, ওদের বাড়ি সেই পুরোনো তোর ধানের যেগুলো খড় হয় না, ওই খড় টাইপের, কিন্তু খুব স্ট্যান্ডার্ড টাইপের, ওরা মেশিন টেশিন দিয়ে কেটে সুন্দর করে করে। মানুষ জানার পরে এখন ওটা কি করেছে, এত মানুষ যায় যে ওরা এখন বিরক্ত হয়ে যায়, তো ওরা দরজা জানলা বন্ধ করে রাখে। কিন্তু আমি জায়গাটা অনেক ভালো লাগতো, আজকে 7-8 বছর আগে ভিডিও দেখেছিলাম, অতটা ক্রাউডেড ছিল না, এখন সেন্টার অফ অ্যাট্রাকশন টাইপের হয়ে গেছে। তো ওরা হচ্ছে জাস্ট ওই চাষাবাদ করে আর ঘুরে বেড়ায়। তো এইটাই, মানে ওই financially independent before 30 or in the age of 30,
যাতে আমাকে টাকার জন্য না কাজ করতে হয়। তারপর মেবি আমি হোস্ট করবো একটা পডকাস্ট। আমার ডাকিস না, কেন? কারণ হয়ে গেছে তাই একবার। ওকে, আচ্ছা ডাকবো তাও। এবার বল যে ফিউচার প্ল্যান একটা হয়, আর একটা হচ্ছে ওয়াইল্ড অ্যাম্বিশন। তোর মনে হয় তোর কোনো ওয়াইল্ড অ্যাম্বিশন আছে অ্যাপার্ট ফ্রম গোলস, যেগুলো করতে চাস? বেসিক্যালি আমার ওটাই যে বললাম যে আমার চেঞ্জ হতে থাকে। একটা আমি অ্যাচিভ করে নিই, তারপরে আমি নেক্সট দিকে এগোই, তারপরে সেট করি। তারপরে সেট করি। তো আপাতত এখন যাই, আচ্ছা, বিগ কোয়েশ্চেন, ফিরে আসতে চাস আর নাকি বাইরে থাকতে চাস? ডোন্ট নো ইয়েট। আমার অনেস্টলি মনে হয় হয়তো আমি আসবো না। তোর বাইরে যাওয়ার চিরকাল খুব শখ ছিল, বিশেষ করে জার্মানি, ওটা চেঞ্জ হয়নি? কোনোদিন চেঞ্জ হয়নি ওটা। ওকে, এবারে তুই আমাকে বল যে তোর কেরিয়ারটা কেউ যদি চুজ করতে চায়, কোনো কন্ট্রোভার্সি নয় যে আমি ডিগ্রি ছেড়ে করবো নাকি এটা করবো নাকি ওটা করবো, জাস্ট আজকে স্টার্ট করছে, এটা দেখে তোকে দেখে ইন্সপায়ার হয়ে গেছে, আজকে স্টার্ট করছে, তোর মতো পৌঁছে যাওয়াটা প্রচন্ড খাটনির ব্যাপার, ভাগ্যর কিছুই নেই আমার মনে হয়। কিন্তু সেই লেভেলে ধর খাটতে অনেকে চাইবে না, বা তোর মতো এত বড় স্যালারির আশা নাও থাকতে পারে। কেউ মানে বছরে 6 লাখ টাকার প্যাকেজেও খুব খুশি থাকে। হ্যাঁ, আমার কাছে ওটা ফ্যাক্টর না। হ্যাঁ, ম্যাটার যদি করতো তাও প্রবলেম না। অনেকের সব শখ থাকে বেশি কামাবো, অনেকে বেশি কামানো শখ থাকে দেওয়ার জন্য, অনেকে এনজয় করার জন্য, দুটো কোনোটাই ব্লেমেবল না। তুই আমাকে এখন রোড ম্যাপ একটা বল যে আমি যদি একটা শুরু করতে চাই আজকে, স্টেবল একটা কেরিয়ার চাই সফটওয়্যার ডেভেলপমেন্টে, আমার কি করা উচিত রিগার্ডলেস অফ মাই ডিগ্রি অ্যান্ড এজ? ওকে, এখন আই থিঙ্ক যদি এটা কেউ চুজ করে তাহলে এখন ইজ দ্য বেস্ট টাইম। কারণ এখনকার দিনে সব কিছু অ্যাভেলেবেল অনলাইনে, তুমি যেটা শিখতে চাও, যেটা করতে চাও, সব কিছু অ্যাভেলেবেল। তো বেস্ট টাইম। এবারে রিলেটেড টু স্টাডিজ অ্যান্ড ডিগ্রি থিং বলি আমি একটা, সেটা হচ্ছে ডিগ্রিটা তুমি যদি করতে চাও, না চাও নো প্রবলেম, না তাহলে ছেড়ে দাও। যদি করতে চাও তুমি একটা ডিস্টেন্সে করে নাও, কলেজ যাওয়ার ঝামেলাটা থাকলো না, ডিস্টেন্সে করে নাও, ওটা সাইড হতে থাকতো। বাট মেনলি যেটা ফোকাস হওয়া উচিত তোমার, সেটা হচ্ছে তোমার, আমি আগেও বললাম যে ভালো লাগছে যে জিনিসটা, সেটাকেই আপস্কিল করতে থাকো। এটা অনেক বড় বোম ফেলেছিস, তুই জানিস না যে ডিগ্রি করতে চাইলে বাইরে থেকে করো, না হলে করার দরকার নেই। আমি এটাই সবাইকে প্রেফার করি। ইনফ্যাক্ট আমি আমার 2-3টে বন্ধুকে এটাই বলেছি, আর ওরা ওটাই করেছে লিটারালি। এটা আগেকার মানুষের কমিউনিকেট, এই জিনিসটাকে রিলেট করা মুশকিল, বাট ট্রুথ ইজ দিস। আর যদি ইনফ্যাক্ট করতে ইচ্ছাও হয়, পরে মনে হলো যে কোথাও আটকে গেছে, আর হবে তো না, বাট যদি তাদের মানে আমাদের ভিউয়ারদের যদি মনে হয় যে না আমি একটা টাইমে আটকে যাবো, তাহলে তখনও রাস্তা খোলা থাকবে। মানে এই দিন চলেই গেছে যে আমি খুব ভালো ডিগ্রি করেছি বলে ভালো মানে শোনাতে পারবো লোকের কাছে। ইভেন আইআইটি ছেলেরাও বসে রয়েছে, এক্স্যাক্টলি আইআইটি পাস করে ছেলেরা বসে রয়েছে, এরকম প্রচুর জানি। তো এবং তোর মতো ছেলে যে মানে নর্মাল জায়গা থেকে পাস করে যায় থেকে এত জায়গায় চলে গেছে, এটা আগে হলে হতো না। এখন পুরো স্কিল ডেভেলপমেন্ট, মানে স্কিল ডিপেন্ডেন্ট, পুরো ইন্ডাস্ট্রি বলে এইটা হয়েছে আর কি। এটা যদি করতে চায় কেউ, তাহলে করুক, সাইডে করুক, ডিস্টেন্সে করুক, করতে থাকুক। বেসিক্যালি কলেজের ঝামেলাটা যেন না থাকে, কারণ ওকে স্কিল ডেভেলপ করতে হবে, স্কিল না থাকলে তো হবে না। তো এইটা করতে হবে, স্কিলটা কনসিস্টেন্টলি তোমার ডেভেলপ করা উচিত, করতেই হবে তোমাকে। এইটা হয়ে গেলে তুমি তোমার পোর্টফোলিও বানাও। যখন একটা 5 মান্থ 6 মান্থ তুমি কনসিস্টেন্টলি কাজ করেছো, কি ডেভেলপ করে ফেলেছো স্কিলটাকে, তুমি যাই পারো, যতটাই পারো তুমি পোর্টফোলিও বানাও, যাতে তুমি প্রেজেন্ট করতে পারো যে তোমায় হায়ার করবে, যে তুমি ইউ নো হাউ টু ওয়ার্ক, ইউ নো অ্যাটলিস্ট সামথিং। মানে তুই সিভির কথা বলছিস? সিভি মানে মোটামুটি একটা যে আমি এই কাজ করেছি। হ্যাঁ, মানে ধরো একটা গ্রাফিক ডিজাইন, বা একটা ভিডিও এডিটার, তার প্রুফ করার জায়গা কি? সে ধরো কিছু একটা ড্রাফট ভিডিও বানালো, ইউটিউবে আপলোড করবো, যেখানে ইচ্ছা আপলোড করে রেখে দিই। এবার যখন সে কাজ চাইতে যাবে তখন দেখাবে তো সেগুলো, যে এইটা বানিয়েছি ওটা বানিয়েছি, তুমি এই বেসিসে আমাকে কাজ দাও, যদি ভালো লাগে দাও, নাহলে আমি আই উইল ইমপ্রুভ আগেন অ্যান্ড রিঅ্যাপ্লাই। তো সেম জিনিস গ্রাফিক ডিজাইনার, তুমি গ্রাফিক ডিজাইন করো, এই করো ওই করো, কোডার তুমি এইটা বানাও ওটা বানাও, পোর্টফোলিওটাকে একটু যতটা পারো তোমার স্কিল অনুযায়ী যেন দেখাতে পারো যে করেছি, এবং করতে হবে। এক্স্যাক্টলি, এটা ফাউ গল্প দিলে মুশকিল। আমাকে একটা ছেলে ইন্টারভিউ দিতে এসে বলছে আমি এই করেছি, ওয়েবসাইট দুটো খুব সুন্দর লাগছে, কি করেছো? আমি ইন্টারভিউ নিলে ফার্স্ট মিনিট থেকে আমি
স্ক্রিন শেয়ার করতে বলি, হুম কারণ কোয়েশ্চেন করলেও সার্চ করতে পারে। হুম স্ক্রিন শেয়ার করা থাকলে আর কিছু করতে পারবে না। হুম মোবাইলে কিছু করতে পারে, সেটা কিন্তু ধরতেই পারবো যে ও কিছু সার্চ করছে। হুম ও আমাকে গেল ড্রাইভে নিয়ে গিয়ে ক্লিক করলো, ওখান থেকে ক্লিক করে লিঙ্ক খোলাচ্ছে, তার মানে ও জাস্ট একটা টেমপ্লেট ডাউনলোড করেছিল, হুম। সেখান থেকে দেখাচ্ছে। তো মানে ও ভেবেছে সবাই মানে ঘাসে মুখ দিয়ে চলে, একটা 7+ ইয়ার্স এক্সপিরিয়েন্স আর কোনো ভ্যালু নেই, সে জানে না। এটা তো সেটাই বলতে চাইছি যে ফাউ এক্সপিরিয়েন্স না হয় যেন, তুমি ডেফিনেটলি কিছু করেছো। একদম সেটা তো তুমি যেরকম, তুমি যদি মিথ্যে কথা বলে ঢুকতে চাও তাহলে তোমার ক্যারিয়ার মিথ্যা হয়ে যাবে। তোমার এমপ্লয়ারও সেই রকম হবে, এরকম গাধা হবে। তুমি গাধা এমপ্লয়ার চাও, একদম। জীবন শেষ হয়ে যাবে। প্লাস ক্যারিয়ারটাও তো তোমার মিথ্যাই হচ্ছে, হুম। তুমি স্কিল নেই তো তোমার, তুমি কদিন ডেভেলপও sustain করতে করবে? পারবে না ওই এমপ্লয়ারের কাছে গিয়ে, Exactly, কারণ ও জানে না কি স্কিল কাকে বলে। exactly. তারপর একটা তো- পোর্টফোলিও করলো, তারপর একটা পোর্টফোলিও বানালো, তারপরে সে সেটাকে প্রেজেন্ট করলো, তারপরে একটা খুব বড় একটা টাইম আসে, আর ওটাই আই থিঙ্ক ইনিশিয়াল স্ট্রাগল বলে, সেটা হচ্ছে অ্যাপ্লাইং অ্যান্ড গেটিং দ্য জব। হুম। তার জন্য পেশেন্স থাকা খুব দরকার। মন Patient ভাঙলে চলবে না। মন ভাঙলে চলবে না, কারণ তুমি ফার্স্ট ইন্টারভিউ দিতে যাবে, তুমি ফার্স্ট অ্যাটেম্পটে তো পাবে না চাকরি, হুম। হয়তো খুব ভালো হলে পেয়ে যাবে, বাট স্টিল এক্সপেকটেশন ছেড়েই দাও। তো তোমাকে পেশেন্স তো থাকতে হবে তোমার মধ্যে, অ্যাপ্লাই করছো, রিঅ্যাপ্লাই করছো, আর কিন্তু এট দ্য সেম টাইম স্কিলও থাকতে হবে। ওই ইচ্ছাটা থাকতে হবে, স্কিলটা স্কিল আর ইচ্ছা। বেসিক স্কিলটা তোমাকে করে নিয়ে যে ভাই আমার কাছে আছে, তোকে কিছু দিতে পারবো, হুম, বা তুই শেখালে আমি অ্যাটলিস্ট শিখতে পারবো, এই মেন্টালিটিটা তোমার তৈরি করে যেতে হবে তার কাছে। হুম, একদম। এই এই দুটো জিনিস, ইচ্ছা, স্কিল আর আর তোমার পোর্টফোলিও, এইগুলো যদি থাকে, আমার মনে হয় না এমন কোনো কোম্পানি নেই যে তোমায় হায়ার করবে না। কোথাও না কোথাও তো আছে কেউ তোমাকে বসে 10 বার করবে না, 11 বার করবে না, 20 নম্বর করেই একদম দেবে। করে নেবে। কারণ এখন অনেক ছোট ছোট কোম্পানি রয়েছে, আর হুম, আর অনেকে বিশেষ করে যারা ভালো ডিগ্রি করেছে তাদের মধ্যে একটা মানে বড় ইগো কাজ করে, এবং তাদের ফ্যামিলির জন্যই কাজ করে, যে মানে এত জায়গায় মানে এত কিছু করলাম, আমি 15,000 টাকার চাকরিতে ঢুকে যাব। তো এইটা সম্পর্কে কি বলতে চাস তো নিজের এক্সাম্পল দিয়ে? তুই ফার্স্টে 7,000 টাকা জব করেছিস, তুই যদি ইগোয়ে থাকতিস ওই 7,000 টাকায় ঢুকতিস না, আজকে 1 কোটি টাকার জবটাও পেতিস না। তো এই ইগোটা জলাঞ্জলি দিতে হবে ফার্স্ট। Egoটা তো জলাঞ্জলি দিতে হবে। ফার্স্ট জবটা তোমার ফার্স্ট কেন, সেকেন্ডটাও আমি তো বলি যে প্রথম 2 বছর খাট ভাই। হুম, তুই অফিস যাচ্ছিস আর ফেরত আসছিস, এই টাকাটা তোর আসলে, হুম, আর তোর যেগুলো খরচা, যেহেতু চাকরি করছিস অবশ্যই বাবার কাছ থেকে নিয়ে তুই বাস ভাড়া দিবি না, বা তোর ইন্টারনেটের বিল দিবি না। তুই যদি বেশি কিছু হয়ে যায়, হ্যাঁ উইকেন্ডে শেষে তুই বাড়ির জন্য কিছু স্ন্যাক কিনতে পাচ্ছিস, বিস্কিট কিনতে, এই কটা যদি হয়ে যায়, তুই 2 বছর কিছু তাকাস না ভাই, হুম। জাস্ট কমপ্লিট কর, এটা আমি বলি। এটাও আমিও সেম এক্সাম্পল আমি আমার পার্টনার গার্লফ্রেন্ড ওকেও দিয়েছি। তুই একটা এমন প্ল্যাটফর্ম বল, বা তুই কিভাবে শিখেছিস, তোর তো পুরোপুরি সেলফ লার্নিং, হুম, তো কেউ এসে শেখায়নি। তো তুই একটা জায়গায় এমন বল যেখান থেকে মানুষ স্কিল ডেভেলপ করতে পারে। ইউটিউব 1 নম্বর। তবে আমার মনে হয় ইউডেমি 1 নম্বর, অনেক কম খরচায় যে লেভেলের কোর্স দেয়, হ্যাঁ 300-400 টাকায় 500-300-400 টাকাও পাওয়া যায় মাঝে মাঝে, পাওয়া যায়, বাট 700-800 টাকা তো পাওয়াই যায়। স্টিল একদম একদম। But আমি বলবো যে আমাদের হয়তো অনেক ভিউয়ার্স আছে যারা ওইটাও হয়তো এফোর্ড করতে পারবে না, তাদের তাহলে জন্য তো ইউটিউব, হ্যাঁ। ইউটিউবে অনেক কিছু আছে, হ্যাঁ। Literally, মানে তোমার অন্তত তবে বেসটা তৈরি করার জন্য তো হ্যাঁ। আছেই। তবে আমি জুনিয়রদের বলি যে ইউটিউবে শুধু অ্যাভেলেবেল বলেই খুলে বসে যেও না। ইউটিউবে কিন্তু একটা বিশাল বড় সমস্যা আছে। কি সমস্যা আছে? ইউটিউবের Tutorial ভিডিওগুলো help আছে। অ্যাডভান্স হয়, হুম, তো ওটা দেখতে গিয়ে ইন্টারনেট হারিয়ে যাওয়ার একটা রিস্ক থাকে। হুম, ঠিক। তো তুমি যেগুলো দেখবে ম্যাক্সিমাম বিগিনার কোর্স খুলবে, হুম, আর একটা সিরিজ খুলবে, একটা কোনো মানে কি বলে ওটা, প্লে লিস্ট খুঁজবে, প্লেলিস্ট করবে, প্লে লিস্ট খুঁজবে যেটা 0 থেকে তুমি 100-এ যেতে পারো। কারেক্ট। এদিক ওদিক তুমি ডিস্ট্র্যাক্ট হলে মুশকিল আছে। বাট স্টিল আমি অনেকটা জিনিস ইউটিউব দিয়ে যেহেতু শিখেছি ইনিশিয়ালি, আমার তোর কি ইনিশিয়ালি কেনার পয়সা ছিল? ছিল না। এক্স্যাক্টলি। আমি আমার ইউডেমিতে আজকে 50টার উপরে 56টা না 57টা কোর্স সেদিন দেখছিলাম। হুম, প্রথম 15 থেকে 20টা কোর্স কিভাবে কিনেছি জানিস? কি হবে? আমার ওয়াইফ তখনকার গার্লফ্রেন্ড হচ্ছে ডাক্তার, এবং খুব নামকরা ডাক্তার, নামকরা ইন দ্য সেন্স পিজির মতো জায়গায় SSKM হসপিটাল ফার্স্ট হয়েছিল এমডিতে। হুম, ও আমার থেকে অনেক আগে সাকসেসফুল হয়েছে। মানে যখন আমি স্ট্রাগল করছি, মানে কিছু খুঁজে পাচ্ছি না, তখন ধরো ইন্টার্নশিপের টাকা হাতে চলে আসছে, ওকে আমি বলতাম যে, ও অনেক কিছু বলতো, ও বুঝতে পারতো যে খারাপ লাগছে আমার, ও অলরেডি শুরু করে দিয়েছে। আমি ওই পাথটা চুজ করিনি, আমাকে অনেকে ওই লাইনে যেতে বলেছিল।
ও এটা ওটা দিয়ে আমাকে কনসোল করার চেষ্টা করতো। আমি বলতাম যে তুমি প্রত্যেক মাসে আমাকে গিফট করবে একটা, কি না আমাকে একটা ইউডেমি কোর্স গিফট করবে। তো প্রথম 10-12টা কোর্স, যেই আমার 50-56টা যে কোর্স আছে আমার ওর কেনা, ওর পয়সায় কেনা আর কি। নাইস। তো এই আর কি, স্ট্রাগল তো করতে হবে, তার মধ্যে স্ট্রিট স্মার্টনেসটা বিশাল বের করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, আর এমন কোনো ল্যাঠা যুগিও না যে তোমাকে পিছনে টানবে। একদম, ওটা তো তোমার এমন goals- একজনকে টানতে হবে যে তোমাকে ঠেলে উপরে তুলবে। হ্যাঁ, তোমার গোলসের সাথে তোমার যদি পার্টনার অ্যালাইন না হয় তাহলে আই থিঙ্ক ইউ হ্যাভ টু টেক সাম হার্শ ডিসিশনস। মানে একটা মেয়ের, সাকসেসফুল মেয়ে ছেড়ে চলে যাওয়ার জন্য আর কিছু চাই না, ইজিলি চলে যেতে পারতো, বাট শি ওয়াজ অলওয়েজ স্টুড দেয়ার বাই মি। তোরও এরকম হয়েছে, তুই অবশ্য অনেক আগে থেকেই স্টেবল, বাট স্টিল যতটা জানি তোর পার্টনার অনেক মানে হ্যাঁ, supportive. অনেকটা সাপোর্টিভ। ঠিক আছে, আমরা একদম শেষে চলে এসেছি, বাট তুই যদি কোনো কোট বলতে চাস, বা যে কোনো কারোর হতে পারে, বা তোর নিজের হতে পারে, বা শর্টে দুটো সেন্টেন্সে ম্যাক্সিমাম তুই কি বলতে চাস সমাজকে বা ইয়াং জেনারেশনকে? তুইও ইয়াং, বাট যারা ছোট একদম জাস্ট স্টার্ট করছে, আই থিঙ্ক এটাই হওয়া উচিত যে যেটাই তুমি ভালোবাসো সেটাকেই ফলো করো কনসিস্টেন্টলি অ্যান্ড ড্রিম বিগ, দ্যাটস ইট। আমি এখানে একটু হালকা জুড়তে চাইবো যে যখন আমি কেরিয়ার শুরু করি, প্রচুর মানুষ বলতো যে যেটা তুমি ভালোবাসো সেটা করো। কম মানুষই বলে এটা, এর থেকে মানে রিয়েলিস্ট কথা আর হতে পারে না। হতে পারে। অনেকে বলে যে এটা চুজ করে এটাতেই এগিয়ে যাও, বাট এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি? ইটস নট টু ইজি জব টু ফাইন্ড হোয়াট ইউ লাভ। তুই কি ভালোবাসিস সেটাও কিন্তু বের করা মুশকিল। কারেক্ট। তো এটাই স্টিভ জবসও বলতেন যে কিপ লুকিং। এবং আই থিঙ্ক বিল গেটসও এটা বলে যে তুমি যেটা ভালোবাসো সেটা করো। অবশ্যই এটা এটা তো রিয়েলিস্ট কথা, কিন্তু তুমি যেটা ভালোবাসো সেটা তুমি না অনেক সময় জানবে না, তোমাকে ফাইন্ড করতে হবে, এটা ওটা ট্রাই করতে হবে। তুমি বাড়িতে বসে গেম খেলে তুমি ভাবতে পারো না যে আমি কি খুঁজে পাইনি, আমি কি ভালোবাসি। তোমাকে ট্রাই করতে থাকতে হবে, স্ট্রাগল করতে থাকতে হবে। ওকে, আরেকটা জিনিস দিয়ে জাস্ট আমি ক্লোজ করে দেবো। তোর লাইফে ফেলিয়ারের ইম্পর্টেন্স কি আছে বল? হিউজ ইম্পর্টেন্স আই থিঙ্ক। মানে ফেলিয়ার্স, আমি অ্যাকচুয়ালি ওটাকে ফেলিয়ার্স হিসাবে অবশ্যই করি না। আমি মনে করি বাট সমাজের চোখে যেটা ফেলিয়ার সেটা এক্স্যাক্টলি, মানে থিওরিটিক্যালি যেটা ফেলিয়ার সেই এটা তোকে কি হেল্প করে? সেটা ওটা খুব ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য লাইফ। মানে ফেলিয়ার্স আর দ্য সাকসেস আমার মতে। কারণ তুমি যদি ফেল না করো না, তুমি বুঝবে না যে অ্যাকচুয়ালি সাকসেসটাকে কি বলে, বা ওর অ্যাচিভমেন্টটা কি হতে পারে, মানে কিভাবে করবে অ্যাচিভটা, সেটা তুমি কোনোদিনও বুঝতে পারবে না যতক্ষণ না তুমি ফেল করবে। সমাজে একটা ফেলিওরটাকে খুব বাজেভাবে দেখে, খুব বাজেভাবে হিসাবে, আর এই জন্য ম্যাক্সিমাম মানুষের লড়াই করার ক্ষমতাই চলে গেছে, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। কারেক্ট। তো মানে পরীক্ষার নাম্বারটার উপরে এত ভ্যালু চলে গেছে, ইনফ্যাক্ট আমি এবং বাচ্চাদের আজও চেঞ্জ হচ্ছে না। যারা 1-2 পড়ে তাদের বাবা মারা এতটা অবসেসড নাম্বার নিয়ে, মানে ভেতরটা কাঁদে। কোনোভাবে যদি আমি বোঝাতে পারতাম, দাদা বা দিদি আপনি জানেন না বাইরের ওয়ার্ল্ডটা কতটা মার্সিলেস, এই নাম্বার নিয়ে পুড়িয়ে কিছু করতে পারবে না। আমার ইনফ্যাক্ট এটা অনেকে জানে না, আমি 11 দুবার দিয়েছি। ফেল করার কতটা ইম্পর্টেন্স আছে। আমি 11th ক্লাসটা দুবার দিয়েছি। আমি কিন্তু স্টাডির দিক থেকে ফেল করিনি। আমি ফার্স্ট 11 ক্লাসে যখন উঠেছি, আমি একদিন শুধু স্কুল গেছি, বাকি পুরো ওই সব দিন, ওই বছরের সব কটা দিন আমি শুধু ঘরে বসে কোড করেছি। তাই জন্য আমি পরীক্ষায় বসতে দেয়নি। আচ্ছা, 11 আমি দুবার দিয়েছি, তাই জন্য ওটা একটা ফেলিয়ার সমাজের একটা বড় ধাক্কা। ওটা একটা সমাজের চোখে খুব বড় ফেলিয়ার যে ও 11 ফেল করেছিল। বাট ফেলিয়ারের যে রিজনটা, তার যে ওভারকেমটা, ওটা আমার অনেক হেল্প করে দিয়েছে। আমি ইনফ্যাক্ট এখন এটা বলতে পারি যে আমার স্কুল লাইফের বন্ধু বন্ধু যারাই আছে তাদের থেকে তো আমি অন্তত ওয়েল টু ডু হয়ে গেছি। তো ওই ফেলিয়ারটা ম্যাটার করে, ইনফ্যাক্ট ওটা আমাকে পুশ করে দেবে। আচ্ছা, আমার মাথায় আরেকটা ক্লোজ করার আগে আরেকটা মাথায় এলো, তো তুই, আমি জানি তুই ফিরতে চাস না, বাইরেই থাকতে চাস, বাট তোর নিশ্চয়ই খারাপ লাগে যে তোকে যে স্ট্রাগলটা করতে হয়েছে। এই যেমন আমি বলি আমার ভেতরটা অনেক সময় লিটারেলি আমার ভেতরটা কাঁদে। আমি যদি কোনোভাবে পৌঁছে বলতে পারতাম যে দাদা বৌদি বা কাকু কাকিমা আপনি জানেন না যে মানে এখন বাইরে কি চলছে, আপনি স্কিলের উপর ডিপেন্ডেন্ট হন, আপনার ছেলে বা মেয়ে কত পেয়েছে নাম্বার, এই জিনিসটা আপনাকে হ্যাপি করতে পারবে, আপনার ছেলে বা মেয়ের জীবনটা পুরো ছারকার হয়ে যাবে।
ওকে ওরকমভাবে তৈরি করবেন না। কারেক্ট। তো এটা আমার একটা অ্যাম্বিশন আছে, আমি এটা নিয়ে কিছু করতে চাই, মানুষের কাছে পৌঁছতে চাই। বাট তুই মানুষকে, যেমন তুই গাইড করতে ভালোবাসিস, তোর একটা বন্ধুকে তুই গাইড করে আজকে ভালো জায়গায় পৌঁছে দিয়েছিস, তোর গার্লফ্রেন্ডকেও সেম ভাবে সে চাকরি করছে। তুই অ্যাক্টিভলি কিছু করতে চাস কি ইন্ডিয়ায় ফিরে এসে, বা বাইরে থেকেও যদি করতে চাস, বা কিভাবে করতে চাস? এটা আমি করতে চাই। ইনফ্যাক্ট এটা আমি করতে আমার খুব মজা লাগে, লিটারালি মজা। না, তুই কোনো প্ল্যান করে করতে চাস কি? হ্যাঁ, কারেক্ট। আমি বললাম যে আমি মানে বিফোর 30 অর ইভেন 31, 32 একটা ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট একটা স্কেল আমি করে নিই। তারপরে আমাকে ধর মানি রিলেটেড জন্য আমাকে খাটতে হচ্ছে না কারোর কাছে। দেন আই উইল ডু হোয়াট আই লাভ টু ডু, উইচ ইজ দিস। আমি এমন অনলাইনও হতে পারে এটা, বা ওয়েবিনার্স হতে পারে, হোয়াট এভার, এরকম করে আমি লোকজনকে বোঝাতে চাই যে এই পাথটা যদি তুমি চুজ করো, বা এইভাবে যদি নিজেকে গাইড করে এগিয়ে নিয়ে যাও, তাহলে তুমি অনেক সাকসেসফুল হবে। আর শুধু কেরিয়ার ওয়াইজ না, নিজেকে গাইড করে, হ্যাঁ, কেউ গাইড করার নেই। তার কারণ হচ্ছে নেই। পুরো ডাইনামিক্সটা চেঞ্জ হচ্ছে, একদম। মানে হায়ারিং এর ডাইনামিক্স, কাজের ডাইনামিক্স, এমন তুমি ইজিলি খুঁজে পাবে না লোকজন যে তোমাকে গাইড করবে। একদম। কারণ তার সময় আর তোমার সময়টা আলাদা, খুব ফাস্ট চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আর ইনফ্যাক্ট শুধু কেরিয়ার ওয়াইজ না, লাইফ ওয়াইজ বা ফিনান্সিয়ালি ওয়াইজ, আমাদের এখানে ফিনান্সিয়াল অ্যাডভাইস মানে আমার মনে হয় এই পুরো শতাব্দীটা খুব বেশি ফাস্ট পেসেড, বিশেষ করে 2010-এর পর থেকে। মানে একটা বছরের সঙ্গে একটা বছর মিলিয়ে নেওয়া যাচ্ছে না সমস্ত দিক দিয়ে। এনিওয়ে, খুব ভালো লাগলো তোর সঙ্গে কথা বলে। একদম। আমার তুই যদি যখন পডকাস্ট করবি ডাকিস। একদম, আমি তো করবোই, গিয়ে চুপচাপ বসে থাকবো। ঠিক আছে, ওকে, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।